আমাদের মেইল। ওম সদাশিবসমারম্ভাম শঙ্করাচার্যমধ্যমাম अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আজ আমাদের ক্লাস সংক্ষিপ্ত ক্লাস, কারণ এখন বিস্তারিত বুঝে বিস্তারিত ক্লাস নিয়ে বোধহয় শিক্ষার্থীদের খুব লাভ হবে না। আমাদের সময় বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে, সেই অনুসারে এগোতে হবে। তো তাই সেভাবেই তিনটে বিষয় চুজ করা হয়েছে যেখানে ছাত্রছাত্রীদের বেশি ভুল হয়। সংখ্যাবাচক শব্দে, দ্বিতীয় হচ্ছে বিশেষ্য বিশেষণে, এবং অনুবাদের বেশ কিছু বিশেষ জায়গাতে। এরপরে প্রত্যয় ইত্যাদি তো আছে, সেগুলো আপনারা ক্লাস করেছেন। কারকের সন্দিগ্ধ জায়গাগুলো শ্রীমন্ত স্যার আলোচনা করেছেন। পরস্মৈ পদ, আত্মনেপদ ইত্যাদি যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে শঙ্কর স্যার আলোচনা করেছেন। আমার আলোচনা মূলত এই জায়গাতে আজকে থাকবে: সংখ্যা, বিশেষ্য বিশেষণ এবং অনুবাদ। আমি সংখ্যার জন্য সর্বাধিক 20 মিনিট থেকে 30 মিনিট ব্যয় করব, বিশেষ্য বিশেষণের জন্য 20 মিনিট ব্যয় করব, আর 10 মিনিট অনুবাদের জন্য। 1 ঘন্টার মধ্যে আমি পুরো বিষয়টাকে রাখার চেষ্টা করছি। আর আমাদের যে মক টেস্ট হবে সেটা তারপরে আমি আপলোড করব, যাতে আপনারা মোমেন্ট মিস না করে যান। বেশ, তো হঠাৎ করে কেন এই আলোচনা জরুরি হয়ে পড়লো? সংখ্যাবাচক শব্দগুলোর ব্যবহার, এটা তো আমরা জানি। যেমন এক, দ্বি, ত্রি, চতুর, পঞ্চ, ষট, সপ্ত, অষ্ট, নব, দশ, একাদশ, দ্বাদশ শব্দগুলো তো আমাদের চেনা। তাহলে এই শব্দগুলো কেন আমাদের বিপাকে ফেলতে চলেছে, বা আমাদের কেমন অসুবিধা করতে চলেছে, যেগুলোর থেকে আমাকে উদ্ধার পেতে হবে, বা যেখানে আমার ক্লিয়ার কনসেপ্ট থাকলে আমি ঝামেলায় পড়বো না। এই তো কথা। তো একেবারেই কোনো ভণিতা না করে সোজাসুজি বিষয়ে যাচ্ছে। সংখ্যাবাচক শব্দ বলতে আমরা কি বুঝি? সংখ্যাবাচক শব্দ বলতে আমরা যেগুলো পড়ে অভ্যস্ত: এক, দ্বি, ত্রি, চতুর, পঞ্চাশৎ, ষষ্টি, সপ্ততি, অশীতি, নবতি, শতম, সহস্রম, আয়ুতম, লক্ষম, নিযুতম, কোটিহি, এই যে সংখ্যাবাচক শব্দগুলো রয়েছে এইগুলোকে বুঝি। তো আমরা এগুলো ব্যবহার করব। ব্যবহারের ক্ষেত্রে আমরা কোন নিয়মগুলোকে মাথায় রেখে চলবো? আপনারা বারবার পান যে বিংশতয়ঃ বালকাঃ গচ্ছন্তি, খুঁজে পান না যে কি হলো। ঠিকই তো আছে, বিংশতি শব্দ বহু বচন হয়েছে বিংশতয়ঃ, কারণ বালকাঃ এর বিশেষণ। কিন্তু ব্যাপারটা তো সেরকম নয়, ঠিক কিনা? তো এখানে বিশেষ নিয়ম আছে, বিংশতিঃ বালকাঃ গচ্ছন্তি হবে, শতম বালকাঃ গচ্ছন্তি হবে। কেন এমনটা হলো? তো এই যে নিয়মটা আজকে জানা হয়ে গেলে আপনাদের কিন্তু সংখ্যা দিয়ে যদি আপনাদের অশুদ্ধি সংশোধন দেয়, বা কোনটি সঠিক প্রয়োগ যদি আপনাদের দেয়, আপনারা ভুল করবেন না। সংখ্যা থেকে একটা হলেও আসবে বলে মনে করছি। এই যে সংখ্যাবাচক শব্দগুলো আছে, এই সংখ্যাবাচক শব্দগুলোকে দুই ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে বিশেষ্য হিসেবে, আর বিশেষণ হিসেবে। আপনারা সংস্কৃত ভাষা নিয়ে যখন আলোচনা করবেন, আপনারা অন্তত 99% জায়গায় দেখবেন সংখ্যাবাচক শব্দটা বিশেষণ হিসেবেই প্রযুক্ত হচ্ছে। তাই এখানটাই আমাদের পাখির চোখ হবে। তাহলে বিশেষ্যটা ওটা কি স্কিপ করে যাবেন? না, স্কিপ করব না, কিন্তু বিশেষণটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিশেষ্যটা খুব বেশি বিস্তারের জায়গা নয়ও। যেমন ধরুন, আমি যদি বলি একঃ বালকঃ, এখানে বালকের সংখ্যা হচ্ছে 1। এখানে বালকের বিশেষণ রূপে এক শব্দটি প্রযুক্ত হয়েছে। কিন্তু যদি বলি বালকানাম বিংশতিহি, বালকদের 20 সংখ্যা, এখানে বিংশতিহি শব্দটা বিশেষণ নয়। যদি বিশেষণ হতো তাহলে বালকে যে ষষ্ঠী বিভক্তি আছে, বিংশতিতেও ষষ্ঠী বিভক্তি থাকতো, বালকানাম বিংশতিনাম, বা বালকানাম আহ বিংশত্যাহা, এরকম কিছু থাকতো ষষ্ঠী বিভক্তি করে। তেমন তো নেই।
আদতে মূল কথাটা হচ্ছে যে যদি আমি সংখ্যাকে বোঝাতে যাই তাহলে যার সংখ্যা সেখানে ষষ্ঠী বিভক্তি করতে হবে। যদি বালকদের কুড়ি সংখ্যা বোঝাতে চাই তাহলে বালকে ষষ্ঠী হবে, বালকানাম বিংশতি। এটা দেখেই বুঝে যাবেন যে এখানে সংখ্যাবাচক শব্দটা বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়নি, বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। রিপিট করছি, সংখ্যাবাচক শব্দটা বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে না বিশেষ্য রূপে ব্যবহৃত হয়েছে, এটা এক নজরে দেখার উপায় কি? দেখবেন যে সংখ্যাবাচক শব্দে যে বিভক্তি আছে আর বিশেষ্য যেটা আছে অর্থাৎ যার সংখ্যা বোঝাচ্ছে সেখানে কি একই বিভক্তি আছে? যদি থাকে জানবেন সংখ্যাবাচক শব্দটা ওখানে বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে। আর যদি দেখেন যার সংখ্যা সেখানে ষষ্ঠী বিভক্তি রয়েছে তাহলে জানবেন ওখানে সংখ্যাবাচক শব্দটা বিশেষ্য হিসেবে প্রযুক্ত হয়েছে। উদাহরণ দিই, বুঝে নিন। একহ বালকহ, এখানে বালকের সংখ্যা হচ্ছে এক, বালকহ প্রথমা বিভক্তি আছে, একহ প্রথমা বিভক্তি আছে, দেখেই বুঝে নিলেন একহ এখানে বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে। আর বালকানাম বিংশতিহি, এখানে বিংশতি এটা কাদের সংখ্যা? বালকদের সংখ্যা। দেখুন বালকানাম ষষ্ঠী বিভক্তি আছে কিন্তু সংখ্যাবাচক যে শব্দটা ওখানে ষষ্ঠী বিভক্তি নেই। এটা থেকেই বুঝে গেলেন যে এখানে বিংশতিহি সংখ্যাবাচক শব্দটা বিশেষণ রূপে প্রযুক্ত হয়নি, বিশেষ্য রূপে প্রযুক্ত হয়েছে। ঠিক আছে, সহজে বোঝা যাচ্ছে। এইবারে আসি মূল কথায়। সংখ্যাবাচক শব্দগুলো বিশেষণ রূপে যদি প্রযুক্ত হয়, বিশেষণ রূপে যদি ব্যবহৃত হয় তখন তাদের হেয় বলে। ঠিক আছে, তার মানে সংখ্যাবাচক শব্দগুলোকে সংখ্যেয় বলে কখন ডাকা হবে? যদি সংখ্যাবাচক শব্দগুলো বিশেষণ রূপে ব্যবহৃত হয়। যেমন একহ বালকহ, এখানে একহ এটা হলো সংখ্যেয়, কারণ সংখ্যাবাচক শব্দটা এখানে বালকের বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে। আর সংখ্যাবাচক শব্দ যদি বিশেষ্য রূপে প্রযুক্ত হয় তখন আমরা তাকে সংখ্যা বলি। বালকানাম বিংশতিহি, এখানে বিংশতিহি সংখ্যেয় নয়, এখানে বিংশতিহি হচ্ছে সংখ্যা। ঠিক আছে, মনে থাকবে। তাহলে সংখ্যাবাচক শব্দ যদি বিশেষণ রূপে প্রযুক্ত হয় তখন তাকে আমরা কি বলি? সংখ্যেয় বলি। আর সংখ্যাবাচক শব্দ সেটা যদি বিশেষ্য রূপে প্রযুক্ত হয় তাকে আমরা সংখ্যা বলি। সংখ্যাবাচক শব্দটা বিশেষণ রূপে প্রযুক্ত হয়েছে নাকি বিশেষ্য রূপে প্রযুক্ত হয়েছে জানার উপায় আমরা শিখে গেছি। যদি দেখি যে বিশেষ্য শব্দ যেটা বালক তার সংখ্যা দুটো জায়গাতে যদি সমান বিভক্তি থাকে তাহলে এখানে সংখ্যাবাচক শব্দটা বিশেষণ। আর যার সংখ্যা সেখানে যদি ষষ্ঠী বিভক্তি দেখি তাহলে জানবো যে এখানে সংখ্যাবাচক শব্দটা বিশেষ্য। ঠিক আছে, বেশ। এইবারে একটা সীমা রেখা টানা যাক। বেশ, 1 থেকে 18 অব্দি, এক থেকে অষ্টাদশ অব্দি, মানে দশান শব্দটা যদ্দূর আছে তদ্দূর অব্দি যে শব্দগুলো আছে না সেই শব্দগুলো শুধু বিশেষণ রূপেই প্রযুক্ত হয়। বলে কি হলো, বোঝা গেল না ব্যাপারটা? ধরুন কিছু সংখ্যাবাচক শব্দ আছে যেগুলো বিশেষ্য রূপে প্রযুক্ত হয় না, ওরা সব সময় বিশেষণ রূপেই প্রযুক্ত হয়। আর কারা তারা? 1 থেকে 18। ঠিক আছে, মানে এক এক দ্বি ত্রি চতুর পঞ্চ ষট সপ্ত অষ্ট নব দশ একাদশ দ্বাদশ থেকে যদ্দূর দশ যাচ্ছে দেখুন, ত্রয়োদশ চতুর্দশ পঞ্চদশ ষোড়শ সপ্তদশ অষ্টাদশ, আর 19কে যদি আপনি ঊনবিংশতি না বলে নবদশ বলেন তাহলে নবদশ অব্দি এরা সবাই সংখ্যেয় অর্থাৎ বিশেষণ রূপেই প্রযুক্ত হয়। মানে আপনি একহ বালকহ বলতে পারেন কিন্তু বালকানাম একহ বলতে পারবেন না। ঠিক আছে, মনে থাকবে। তাহলে 1 থেকে 18 অব্দি, মানে আমি বলতে চাইছি যদ্দূর দশ শব্দটা ব্যবহার হয়েছে, 19কে যদি নবদশ বলেন তাহলে নবদশা অব্দি এই সংখ্যাগুলোকে আপনি শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র বিশেষণ রূপেই ব্যবহার করতে পারবেন, সংখ্যেয় রূপেই ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আর তাহলে ঊনবিংশতি থেকে শুরু করে যারা আছে এরা দুভাবেই ব্যবহৃত হতে পারে।
ঊনবিংশতি থেকে শুরু করে যত শব্দ আছে এরা বিশেষ্য রূপেও ব্যবহৃত হতে পারে, বিশেষণ রূপেও ব্যবহৃত হতে পারে। আমি বিংশতিহি বালকাহা ও বলতে পারি, আবার বালকানাম বিংশতিহি এটাও বলতে পারি। ঠিক আছে? তো যেমন ধরুন শিশুরা, ওরা শুধুমাত্র হামাগুড়ি দিতে পারে। বাবা এদিকে এসো তো বললে হামাগুড়ি দিয়ে টুকটুক টুকটুক করে আপনার কাছে চলে আসবে। আর আমরা, ঠিক আছে, আমাদের কাছে অপশন আছে, আমরা হামাগুড়িও দিতে পারি, আমরা দাঁড়িয়েও যেতে পারি। ঠিক আছে? তো বিষয় হচ্ছে 1 থেকে 18 অব্দি সংখ্যাগুলো এরা শিশুর মতো, এরা শুধুমাত্র হামাগুড়িই দেয়, এরা শুধুমাত্র বিশেষণ রূপেই প্রযুক্ত হয়। আর 19 থেকে শুরু করে যতগুলো আছে এরা বড় মানুষ, এরা হামাগুড়িও দিতে পারে, এরা হেঁটেও আসতে পারে, এরা বিশেষণ হিসেবেও প্রযুক্ত হতে পারে, বিশেষ্য হিসেবেও প্রযুক্ত হতে পারে। আশা করি ভুলবেন না। এই নিয়ম মাথায় রেখে নেক্সট স্লাইডে যাব। এখন আমরা বিশেষণ রূপে যখন সংখ্যাবাচক শব্দগুলো প্রযুক্ত হবে সেই জায়গাটা আমরা এক্সপ্লোর করব এখন। এইটাই মেইন জায়গা, এটাই শিখলে হয়ে যাবে। ঠিক আছে? বিশেষ্যের জায়গাটা খুব সংকীর্ণ, আপনারা একবার শুনলেই বুঝতে পারবেন। ঠিক আছে? সবাই খুব শান্ত হয়ে নিন। যারা যারা এদিক ওদিক ছোটাছুটি করছেন বা কানে হেডফোন নিয়ে বিভিন্ন কাজ করছেন তারা একটু বসে যান, আমাকে 10টা মিনিট দেবেন। কারণ এটা খুব সহজ, কিন্তু একটু মন দিয়ে শুনতে হয়। ঠিক আছে? কঠিন নয়, এটা খুব সহজ। কিন্তু মন ডাইভার্টেড থাকলে বা ইন্টারমিটেন্ট অ্যাটেনশন দিলে হবে না, যে এটা দেখছি সেটা দেখছি আর এটাও শুনছি, হয় না। ঠিক আছে? এই জন্য একটু 10টা মিনিট পরে আপনারা আবার যা করছিলেন তাই করবেন। 10টা মিনিট একটু চুপ করে বসে যান। দেখুন, সংখ্যাবাচক শব্দ যদি হয় তাহলে তার কি নিয়ম আছে সেটা জানতে চলেছে। আমি রিপিট করছি, সংখ্যাবাচক শব্দ যদি বিশেষণ রূপে প্রযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি নিয়মাবলী আছে সেটা আমরা জানতে চলেছি। এখানে নিয়মাবলী যেটা মনে রাখতে হয়, দুটো পয়েন্টে মনে রাখতে হয়। একটা হচ্ছে আমি যে সংখ্যাবাচক শব্দটা প্রয়োগ করছি ওটা কোন লিঙ্গে হয় আর কোন বচনে হয়, শুধু এইটুকুই মাথায় রাখতে হয়। আবার রিপিট করছি, সংখ্যাবাচক শব্দগুলোকে যখন বিশেষণ রূপে অর্থাৎ সংখ্যেয় রূপে প্রয়োগ করবেন আপনাকে দুটো জিনিস সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে। সেই সংখ্যাবাচক শব্দটা কোন লিঙ্গে ব্যবহৃত হয় আর ওই সংখ্যাবাচক শব্দটা কোন বচনে ব্যবহৃত হয়। ঠিক আছে? এক একটা করে বলি। এক, দ্বি, ত্রি এবং চতুর, এই যে 4টে শব্দ এরা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ 3টে লিঙ্গেই ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? এবং বিশেষ্যের যে লিঙ্গ হবে সেই লিঙ্গ অনুসারে এই শব্দগুলির লিঙ্গ নির্ধারিত হয়। এই জন্য আপনারা দেখবেন যখন শব্দরূপ মুখস্থ করতে যাবেন, এক, দ্বি, ত্রি এবং চতুর এদের 3টে লিঙ্গে রূপ মুখস্থ করতে হয়। কিন্তু যেই পঞ্চ চলে এলো তারপর থেকে কিন্তু আপনাকে 3টে লিঙ্গে মুখস্থ করতে হয় না, ওদের একটা করেই শব্দরূপ আছে। বহু বচনে আছে একটা করে শব্দরূপ একদম অষ্টাদশ অব্দি। আর যেই ঊনবিংশতি বিংশতি এসে গেলেন তখনও একটা করেই রূপ, ওটা এক বচনেই শুধু হয়। ঠিক আছে? বহু বচনে করা যায় যখন আপনি বিশেষ্য রূপে ব্যবহার করবেন, বিশেষণ রূপে যখন ব্যবহার করবেন তখন ওটা এক বচনেই হবে, আমি বলবো। বেশ, তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে আমি যে শব্দগুলো প্রয়োগ করতে চলেছি এগুলো কোন লিঙ্গে ব্যবহার হয় আর কোন বচনে। জিনিসটা খুব সোজা, একবার শুনলেই হয়ে যাবে। এক, দ্বি, ত্রি এবং চতুর এই 4টে শব্দ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ 3টে লিঙ্গেই ব্যবহৃত হতে পারে। অর্থাৎ একঃ বালকঃ, একা বালিকা, একম ফলম 3টে লিঙ্গেই হলো। এক শব্দ এক বচনেই ব্যবহার হয়, ক্ষেত্র বিশেষে দ্বিবচন এবং বহুবচনও দেখা যায়, যেমন একে বদন্তি, কেউ কেউ বলে থাকেন। ঠিক আছে? এটা আপনারা ওই জন্য এক শব্দের শুধু এক বচনে নয় 3টে বচনেই রূপ আপনারা শব্দরূপের মুখস্থ করার সময় পাবেন, কারণ স্থান বিশেষে ক্ষেত্র বিশেষে এক শব্দ 3টে লিঙ্গেই প্রযুক্ত হতে পারে। দ্বি শব্দ 3টে লিঙ্গে হয়, দ্বৌ বালকৌ,
দ্বে বালিকে দ্বে ফলে, কিন্তু এটা শুধুমাত্র দ্বিবচনে হয়, ওই জন্য পুংলিঙ্গে দ্বৌ দ্বৌ দ্বাভ্যাম 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 দ্বয়োঃ দ্বয়োঃ এরকম রূপ হয়। ঠিক আছে, তো দ্বি শব্দ তিনটে লিঙ্গেই ব্যবহার হয়। ত্রি শব্দ তাই, ত্রয়ঃ বালকাः, তিস্রः বালিকাः, ত্রীণি ফলানি। ঠিক আছে, দেখুন তিনটে লিঙ্গে হলো, বালকাः পুংলিঙ্গ ত্রিশব্দ পুংলিঙ্গে গেল, বালিকা স্ত্রীলিঙ্গ ত্রিশব্দ স্ত্রীলিঙ্গে গেল, ফল শব্দ নপুংসক লিঙ্গ ত্রিশব্দ নপুংসক লিঙ্গে গেল। ঠিক কিনা? আর ত্রি শব্দ বলতে তিনজনকে বোঝায়, দুইয়ের বেশি বোঝায়, ফলে বহু বচনে হবে। ঠিক আছে, দ্বি সবসময় দ্বিবচনে হবে, ত্রি সবসময় বহু বচনে হবে। চতুর এটাও তিনটে লিঙ্গে হয়, চত্বারः বালকাः, চতস্রः বালিকাः, চত্বারি ফলানি। ঠিক আছে, এবং চতুর শব্দ, এই যে চতুর শব্দ আছে, এটা সব সময় বহু বচনেই হয়। তাই আপনি দেখবেন কেমন পাবেন, চত্বারः, চতুরः, চতুর্ভিঃ, চতুর্ভ্যः, চতুর্ভ্যः, চতুর্নাম চতুর্ষু, পুংলিঙ্গে এরকম রূপ পাবেন। তিনটে তিনটে লাইন হয় না, এক বচন দ্বিবচনে হয় না, শুধুমাত্র বহু বচনের লাইনটা পাবেন, কারণ এটা শুধুমাত্র বহু বচনে ব্যবহৃত হয়। তাহলে কি শিখলাম? এক, দ্বি, ত্রি, চতুর এই শব্দগুলো তিনটে লিঙ্গেই ব্যবহৃত হয়। এক সাধারণত এক বচনে, ক্ষেত্র বিশেষে দ্বিবচনে বা বহু বচনে ব্যবহৃত হতে পারে। দ্বি সবসময় দ্বিবচনে, ত্রি এবং চতুর সবসময় বহু বচনে ব্যবহৃত হয়। পড়ে রইল কে 5 থেকে 18। পঞ্চম থেকে শুরু করে, আসলে শব্দটা পঞ্চ নয়, তাই পঞ্চহ বালকহ করতে যাবেন না, ওটা পঞ্চন শব্দ। অষ্টাদশহ বালকহ করতে যাবেন না, শব্দটা অষ্টাদশন। ঠিক আছে, পঞ্চম থেকে অষ্টাদশন এদের তিনটে লিঙ্গে সমান রূপ হয় এবং এগুলি বহু বচনেই ব্যবহৃত হয়। মানে পঞ্চ বালকহ কখনো হবে না, পঞ্চ বালকাহ হবে। আর পঞ্চ শব্দটা অলরেডি বহু বচনে আছে, তাই কষ্ট করে পঞ্চাহ বালকাহ, পঞ্চান বালকান এসব করতে যাবেন না। পঞ্চ শব্দের রূপটা দেখবেন কেমন রূপ হয়, পঞ্চ, পঞ্চ, পঞ্চভিঃ, পঞ্চভ্যঃ, পঞ্চভ্যঃ, পঞ্চানাম পঞ্চসু। ঠিক আছে, তাই কেউ পঞ্চাহ বালকাহ, পঞ্চানি ফলানি এসব করতে যাবেন না। ঠিক আছে, পঞ্চ শব্দের রূপ দেখতে হবে। ঠিক, সুতরাং দেখুন, পঞ্চ বালকাহ, পঞ্চ বালিকাহ, পঞ্চ ফলানি তিনটে লিঙ্গেই পঞ্চ শব্দের সমান রূপ হয়। তাই পঞ্চাহ বালকাহ, পঞ্চাহ বালিকাহ, পঞ্চানি ফলানি সব করার কোনো আবশ্যকতা নেই। তাহলে পঞ্চম থেকে অষ্টাদশন অব্দি এদের কি লিঙ্গ আর কি বচন? পঞ্চম থেকে অষ্টাদশন অব্দি এরা তিনটে লিঙ্গে এদের সমান রূপ হয় এবং এরা সবসময় বহু বচনেই থাকে। মনে থাকবে। এর পরবর্তী যত সংখ্যাবাচক শব্দ আছে, মানে বিংশতি থেকে শুরু করে একদম কোটিহি অর্বুদম যা যা আছে, এগুলো অজহল লিঙ্গ বিশেষণ, এদের লিঙ্গ পরিবর্তন হয় না। ঠিক আছে, অর্থাৎ যদি বিংশতিহি বালকাহ থাকে বিংশতিহি বালকাহ, বিংশতিহি বালিকাহ থাকে বিংশতিহি বালিকাহ। ঠিক আছে, আর বিংশতিহি ফলানি, বিংশতি কিন্তু স্ত্রীলিঙ্গেই থাকবে। ঠিক আছে, ওর কিন্তু লিঙ্গ পরিবর্তন হবে না। মনে থাকবে? বেশ, চলুন দেখা যাক আরেকবার এটা ভালো করে। ঊনবিংশতি থেকে শুরু করে নবতি অব্দি এই যে শব্দগুলো আছে, শতমকে নিয়ে নি, ওর সাথে পরে কথা বলবো। ঊনবিংশতি থেকে নবতি অব্দি যত সংখ্যাবাচক শব্দ রয়েছে, স্যার কোনগুলো বলে দিই। ঊনবিংশতিः, বিংশতিः, একবিংশতিः, দ্বাবিংশতিः, ত্রয়োবিংশতিः, চতুর্বিংশতিः, পঞ্চবিংশতিः, ষड्विंशतिः, সপ্তবিংশতিः, অষ্টাবিংশতিः, 29, 30 এরকম করে 44, 50, ষষ্টিः, সপ্ততিः, অशीतिः, नवतिः, एकनवतिः, द्वानवतिः, त्रयनवतिः, चतुर्नवतिः, पंचनवतिः, षण्णवतिः, सप्तनवतिः, अष्टानवतिः, नवनवतिः এরা সব সময় স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয়।
যেগুলো হর্ষইকারান্ত সেগুলো মতি শব্দের মতো, আর যেগুলো তয় হসন্ত আছে সেগুলো স্ত্রীলিঙ্গ ভূভৃৎ শব্দের মতো যাবে, বা বিপদ আপদ যে শব্দগুলো আছে ওই শব্দের মতো যাবে। মনে থাকবে। আর এরা যদি বিশেষণ রূপে প্রযুক্ত হয়, যেটাই আমরা শিখছি, এরা কিন্তু সব সময় এক বচনে হবে। ফলে বিংশতায়াহ বালকাহ বা বিংশতায়াহ বালিকাহ এসব হবে না, বা বিংশতিনি ফলানি এসব হবে না। বিংশতি ওটা এক বচনেই হবে, আর স্ত্রীলিঙ্গেই হবে, নিত্য স্ত্রীলিঙ্গ। ফলে বিংশতিহি বালকাহ, বিংশতিহি বালিকাহ, বিংশতিহি ফলানি। যদি বলি 20 জন বালকের দ্বারা, তাহলে বালকের দ্বারা অনেক বালক, তাই বালকাইহি। কিন্তু 20টি, এই যে বিংশতি শব্দ ইকারান্ত মতি শব্দের মতো, ওটা বহু বচনে যাবে না। এরা নিত্য স্ত্রীলিঙ্গ এবং নিত্য এক বচনান্ত। প্রচন্ড ঢিঠ, দেখুন অনেকে হয় একদম প্রচন্ড ঢিঠ হয়, ঠিক আছে, তারা কিছুতেই চেঞ্জ হতে চাইবে না। এই বিংশতি হচ্ছে এরকম ঢিঠ, এই না আমি লিঙ্গ পরিবর্তন করতে পারবো না, আমার নাম মাইকেল জ্যাকসন নয় যে বারবার পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ নপুংসক লিঙ্গ হতে থাকবো, ঠিক আছে। ও একদম আমি স্ত্রীলিঙ্গ, বিংশতি হলো। তাহলে বচনটা পরিবর্তন করুন মাসিমা, বলেন না বচনও পরিবর্তন করব না, আমি এক বচনেই আছি, আমি ঢিঠ মাসিমা। তো সুতরাং বিংশতি শব্দ ও লিঙ্গও পরিবর্তন করবে না, ও বচনও পরিবর্তন করবে না, সব সময় স্ত্রীলিঙ্গে হবে এবং সব সময় এক বচনে হবে। শুধু তাই নয়, বিংশতির মতো লাইন ধরে একদম নবতি অব্দি, নবনবতি অব্দি যারা রয়েছে সবাই ওই ঢিঠ মাসিমা, ওরা লিঙ্গও পরিবর্তন করবে না, ওরা কোনো বচনও পরিবর্তন করবে না। তাহলে বিভক্তিটা, হ্যাঁ ঠিক আছে, বিভক্তিটা করে নিতে পারি, এত বারবার বলছো বাবা, ঠিক আছে, এতবার করে বলছো, বিভক্তিটা না হয় তোমার কথা শুনে পরিবর্তন করে নিলাম। বালাকাইহি, এখানে তৃতীয়া বিভক্তি আছে, আমি বিংশতিহি থেকে বিংশত্যা হয়ে গেলাম, মতি শব্দ তৃতীয়া এক বচন, কিন্তু এর বেশি না, ঠিক আছে। বিংশত্যা বালাকাইহি, ঠিক আছে। যদি বলি 20 জন বালকের থেকে, তাহলে বিংশতেহ মতেহ বিংশতেহ বালকেভ্যঃ, এটা এক বচনে থাকবে, বালক কিন্তু বহু বচনে চলে যাবে। স্যার কানে বড় বাজে শুনতে লাগছে, কিচ্ছু যায় আসে না, আমাদের কানে কেমন শুনতে লাগছে, স্যার সব জায়গায় ম্যাচিং ম্যাচিং পড়েছি তো, সুন্দরেভ্যঃ বালকেভ্যঃ, সুন্দরাত বালক, বিংশত্যা বালকৈহি, কোনো ম্যাচিং ম্যাচিং নেই, ঠিক আছে। তো সবসময় ম্যাচিং ম্যাচিং দেখতে যাবেন না, আমি বারবার বলি, বিশেষ বিশেষণ পড়ানোর সময় বুদ্ধি খাটিয়ে করতে হবে, তাই তো। এরপরে শত, সহস্র, অযুত, নিযুত, এই যে শব্দগুলো আছে, এরা নিত্য নপুংসক লিঙ্গ এবং এক বচন, যেমন এক বচন হয় সেরকম। এরা হলো ঢিঠ ঢিঠ মেসোমশাই, বিংশতি স্ত্রীলিঙ্গে ছিল, এরা নপুংসক লিঙ্গে আছে। তো এরা সব সময় এক বচনে হবে এবং সবসময় নপুংসক লিঙ্গে হবে। ফলে শতম বালকাহ, কেউ শতাহ বালকাহ করতে যাবেন না, এটা ফল শব্দের মতো এক বচনেই হয়। ফলে শতম শতম শতেনা শতেনা, সরি শতম শতম শতেনা শতায় শতাৎ শতস্য শতে, পুরো এক বচনে যাবে ফল শব্দের। যদি বলি 100 জন বালকের থেকে, তাহলে এতজন বালক বালকেভ্যঃ, কিন্তু এখানে শতাৎ হবে, শতাৎ বালকেভ্যঃ, শতেভ্যঃ বালকেভ্যঃ হবে না, কিন্তু কারণ কি, এ ঢিঠ মেসোমশাই, এক বচনেই হবে। শুধু বিভক্তিটা অ্যাডাপ্ট করে, লিঙ্গ আর বচন অন্যদের কাছ থেকে অ্যাডাপ্ট করে না, মনে থাকবে, ভোলা চলবে না কিন্তু, ঠিক আছে। তাহলে এরকম সহস্রম পুষ্পাণি, সহস্রাণি পুষ্পাণি করলে হবে না, সহস্রম পুষ্পাণি, মনে থাকবে। কোটিহি শেষে বসে আছে, ও হচ্ছে মহিলা, স্ত্রীলিঙ্গে, ঠিক আছে। তো আমাদের এখানে মাঝে যারা রয়েছে, শত, সহস্র, অযুত, নিযুত, এরা জেড ক্যাটাগরির সিকিউরিটির মধ্যে আছে। সামনে স্ত্রীলিঙ্গ, একদম পেছনে স্ত্রীলিঙ্গ, সামনে একদম 99 অব্দি, 29 থেকে 90 অব্দি, আর শেষে কোটি, ওদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। সুতরাং মনে রাখবেন, এটা এটা মজা করে বলছি যাতে না ভোলেন। নবনবতির পরে নপুংসক লিঙ্গ হচ্ছে নিউতম অব্দি, কোটি স্ত্রীলিঙ্গ। কোটি শব্দ ওই বিংশতির মতো নিত্য স্ত্রীলিঙ্গ এবং এক বচনে প্রযুক্ত হয়। ফলে কোটিহি বালকাহা, কোটিহি বালিকাহা, কোটিহি ফলানি। যদি বলি 1 কোটি ছাত্রীদের দ্বারা, তাহলে ছাত্রীদের দ্বারা ছাত্রাভিহি। আর 1 কোটি, স্যার এখানে তাহলে কোটিভি ছাত্রাভি মতি শব্দ তৃতীয়া বহুবচন না, এটা এক বচনেই হবে, এখানে কোটিয়া হবে, কারণ সংখ্যাবাচক শব্দ, এর ক্ষেত্রে আমরা এই বিশেষ নিয়ম অনুসরণ করব।
ঊনবিংশতি থেকে যত শব্দ আছে সব এক বচনে হবে, মনে থাকবে, বলবো না তো। এইবারে আমার 10 মিনিট হয়ে গেছে, এবারে চোখ বন্ধ করে নিন সবাই, আমি পুরো সিস্টেমটা আপনাদের মাথায় ঢুকিয়ে দিই। দেখুন, এক দ্বি, সবাই চোখ বন্ধ করুন, তাকালে হবে না কিন্তু। এক দ্বি ত্রি চতুর, এই চারটে তিনটে লিঙ্গেই প্রযুক্ত হয়। এক সাধারণত এক বচনে, দ্বি দ্বিবচনে, ত্রি চতুর বহু বচনে প্রযুক্ত হয়। পঞ্চম থেকে অষ্টাদশন, দশন ধরলে নবদশন অব্দি, এরা সবাই নিত্য বহু বচনান্ত, এরা বহু বচনেই আছে এবং এদের তিনটে লিঙ্গে সমান রূপ হয়, একই রকম। পঞ্চ বালকা, পঞ্চ বালিকা, পঞ্চ ফলানি। ঊনবিংশতি থেকে যত শব্দ আছে সব এক বচনেই প্রযুক্ত হয়। আর লিঙ্গ কি হবে? ঊনবিংশতি থেকে নবনবতি স্ত্রীলিঙ্গ, শতম থেকে নিয়তম অব্দি নপুংসক লিঙ্গ, আর কোটিহি স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয়। এবারে চোখটা খুলুন, দেখুন তো পরিষ্কার হলো কিনা। ঠিক আছে, মনে থাকবে, এবার আর ভুল করবেন না। যদি কোথাও দেয় স্যার পুনরায় রিপিট করুন আরেকবার। আবার রিপিট করব, ঠিক আছে, আবার সবাই চোখ বন্ধ করুন। আমি 9টা 30 অব্দি এটাকে বলবো, আমার কাছে এখনো 3 মিনিট আছে। এক দ্বি ত্রি এবং চতুর, এই চারটে শব্দ তিনটে লিঙ্গেই প্রযুক্ত হয়। আর বচন, এক শব্দ সাধারণত এক বচনে, দ্বি দ্বিবচনে, ত্রি এবং চতুর বহু বচনে প্রযুক্ত হয়। পঞ্চম থেকে শুরু করে অষ্টাদশন, আর দশন যেহেতু যদি আপনি নবদশনকে ধরেন তাহলে নবদশন অব্দি, এরা তিনটে লিঙ্গে একই রকম থাকে আর এরা বহু বচনেই প্রযুক্ত হয়। ঊনবিংশতি থেকে যত শব্দ আছে সংখ্যাবাচক শব্দ, তারা এক বচনেই প্রযুক্ত হয়। এবং লিঙ্গ কি হবে? বিংশতি থেকে নবনবতি অব্দি এরা স্ত্রীলিঙ্গ, শতম থেকে নিয়তম অব্দি এরা নপুংসক লিঙ্গ, আর কোটিহি স্ত্রীলিঙ্গ। ক্লিয়ার হয়েছে এবারে? চকচকে পরিষ্কার হয়ে গেছে, মাথায় বসে গেছে একদম একদম। এইবারে চক্ষু মিলিয়া আমরা পরের স্লাইডে যাব। আমি একটু উদাহরণগুলো না দিলে না হয় না, আমি একটু উদাহরণগুলো করাচ্ছি না, আমার সময় কম, আমি করে রেখেছি। রাবণ 10টি, এটা কখন কি মনে হয়েছিল এসব লিখে ফেলেছি, কেউ কিছু মনে করবেন না, মজা করে কোনো ক্লাসে লিখেছিলাম। রাবণ 10টি হাত দিয়ে ক্রিকেট খেলছে, মানে ভয়ানক 4-6 মারবে বোঝা যাচ্ছে। তো 10টি হাত দিয়ে, হস্তৈহি দশভিহি হস্তৈহি, কারণ দশ শব্দ নিত্য বহু বচনান্ত আর তিনটে লিঙ্গে একই রকম হয়। হস্তৈহি, এখানে তৃতীয়া বিভক্তি, বহু বচন আছে, দশ শব্দে তৃতীয়া বিভক্তি হয়ে গেছে। যদি বলি 20টি গাছ থেকে 100টি ফল পড়ছে, তাহলে গাছ অনেকগুলো, তাহলে বৃক্ষেভ্যঃ। কিন্তু বিংশতি শব্দ সে সবসময় এক বচনে হয় আর স্ত্রীলিঙ্গে হয়, ভিট মাসিমা। ওখানে ও কি করেছে? পঞ্চমী মতি শব্দের পঞ্চমী এক বচন মাত্যাহা, সেরকম বিংশত্যাহা হয়েছে। বিংশত্যাহা বৃক্ষেভ্যঃ শতম ফলানি, শতম ও নিত্য নপুংসক লিঙ্গ, এ হচ্ছে ঢিট মেসমশাই। ঠিক আছে, ও বলবে না আমি বচন চেঞ্জ করবো না, আমি এক বচনেই থাকবো। 100টা ফল, যেহেতু ফল অনেক তাই ফলানি, কিন্তু শতম এক বচনেই থাকবে। বিংশত্যাহা বৃক্ষেভ্যঃ শতম ফলানি পতন্তি। ব্রহ্মার 4টি মুখ থেকে 4টি বেদ নির্গত হচ্ছে, তাহলে ব্রহ্মণঃ চতুর্ভ্যঃ মুখেভ্যঃ, মুখ শব্দ নপুংসক লিঙ্গ, তাই চতুর শব্দ নপুংসক লিঙ্গ, পঞ্চমী বিভক্তি বহুবচন হয়েছে, মুখেভ্যঃ পঞ্চমী বিভক্তি বহুবচন আছে বলে চতুর্ভ্যঃ মুখেভ্যঃ। আর 4টি বেদ নির্গত হচ্ছে, তাহলে চত্বারঃ বেদাঃ, বেদাঃ পুংলিঙ্গ, প্রথমা বিভক্তি বহুবচন আছে, তাই চত্বারঃ এখানেও পুংলিঙ্গ প্রথমা বিভক্তি বহুবচন হলো। ঠিক আছে, ও একটা বলতে ভুলে গেছি, একাদ্বি এই দুটো কিন্তু সর্বনাম, মনে রাখবেন। তাই একাত হয় না, একস্মাৎ হয়, একায় হয় না, একস্মৈ হয়, মনে রাখবেন। একাদ্বি এই দুটো হচ্ছে সর্বনাম। 5 জন কৃষক 10টি ফলের গাছ 5টি বাগানে রোপণ করছে। পঞ্চ কৃষকাः দশানাম ফলস্য বৃক্ষাণাম, দশানাম বৃক্ষাণাম পঞ্চসু উদ্যানেষু রোপণম কুর্বন্তি। পঞ্চ কৃষকের বিশেষণ, ও তো
সবসময় বহু বচনান্ত, কৃষকাহা তিনটে লিঙ্গে একই রকম হবে, তাই পঞ্চ কৃষকাহা আলাদাই হবে। পঞ্চন শব্দ এর প্রথমা বিভক্তি বহু বচনে পঞ্চ এমনই রূপ হয়। পঞ্চাহা, পঞ্চহ, পঞ্চম, পঞ্চা, কিছু করার দরকার নেই। বেশ, বৃক্ষানাম ষষ্ঠী বিভক্তি বহু বচন, তার বিশেষণ রূপে রয়েছে দশ, দশ, তাই ওখানে ষষ্ঠী বিভক্তি বহু বচন হলো দশানাম, কারণ দশ শব্দ নিত্য বহু বচনান্ত। একই রকম উদ্যানেষু, পঞ্চ হচ্ছে তার বিশেষণ, পঞ্চ শব্দ নিত্য বহু বচনান্ত, তাই পঞ্চসু উদ্যানেষু। মনে থাকবে, আগের নিয়মগুলো মনে রাখবেন, আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো, কেউ চিন্তা করবেন না। ঠিক আছে, যদি ভুলেও যান আবার স্টাডি মেটেরিয়াল দেখলে মনে পড়ে যাবে। বেশ, তাহলে এই হচ্ছে আমাদের বিশেষণের পাঠ, আশা করছি ভুল করব না। বিশেষ্যটা একবার জাস্ট বলে দিচ্ছি, তো এটা খুব বেশি আসে না, কিন্তু যদি আসে যাতে আপনারা পেরে যান। সংখ্যাবাচক শব্দ যদি বিশেষ্য রূপে প্রযুক্ত হয় তাহলে যার সংখ্যা সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। যদি বলি বালকদের, এরকম বাংলায় বলে না, ঠিক আছে, আহ এরকম বাংলায় বলে না। একটা সিনেমা ছিল আশিতে আসিও না, সেখানে একজন বৃদ্ধা ভদ্র মহিলাকে, একটা পুকুর আছে, সেই পুকুরে যেই ডোবে তার বয়স অনেক কমে যায়, একদম যুবক যুবতী হয়ে ওঠে। তো একজন ভদ্র মহিলা, মানে বুড়ি, তার অনেক বয়স, তাকে ওই জলে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে, পুকুরের জলে। সে যখন উঠে এসেছে একদম রুমা রুমা গুহ ঠাকুরতা, ঠিক আছে, একদম অপূর্ব সুন্দরী এক যুবতী মহিলা উঠে এসেছে। তো তাকে জিজ্ঞাসা করছে, কি বয়স কত ছিল? বলে 3-20-10। 3-20-10 মানে 3-20-60 আর 10-এ হচ্ছে 70, 70 বছর বয়স ছিল একদম। সে একদম অষ্টাদশ বর্ষীয়া হয়ে উঠে আসছে। এইবার এই যে 3-20 বললাম, এই 3-20টা অ্যাকচুয়ালি হচ্ছে সংখ্যা ব্যবহারের জায়গা। বালকদের 1-20, বাংলা যদি করতে যায় এরকম হবে, বালকদের 1-20, বালকানাম বিংশতিহি। যদি বলি বালকদের 2-20, তাহলে বিংশতি শব্দটাকে তখন আপনি দ্বিবচনে নিয়ে যেতে পারবেন, মতি মতি মতায়াহা, বালকানাম বিংশতি। যদি বলি বালকদের অনেক 20, 20 বোঝা যাচ্ছে না, 20 বালক, ঠিক আছে, আমাকে একটু উন্মত্তের মতো শোনাচ্ছে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। তখন বালকানাম বিংশতায়াহ এমনটা হবে। বিংশতি শব্দ, মতি শব্দ, প্রথমা বহুবচন, বিংশতায়াহ, মতি মতি মতায়াহ, বিংশতি বিংশতি বিংশতায়াহ, বালকানাম বিংশতায়াহ। মনে থাকবে। যদি বলি বালকদের 100, বালকানাম শতম, বালকদের 200, বালকানাম দ্বে শতে, বালকদের 300, বালকানাম ত্রিণী শতানি, 300, ত্রিণী শতানি, ঠিক আছে, মনে থাকবে। তো এইরকম ভাবে সংখ্যা ব্যবহার করা যায়। সেখানে সংখ্যাবাচক শব্দটাকে আপনারা দ্বিবচনে বহু বচনে প্রয়োগ করতে পারবেন, কিন্তু যার সংখ্যা সেখানে ষষ্ঠী বিভক্তি করতে হবে, মনে থাকবে। এই হচ্ছে সংখ্যা ব্যবহারের নিয়ম। একজন লিখেছিলেন, স্যার আগের উদাহরণটা আরেকবার বলুন। বেশ, বলি। এখানে রোপণ করা হচ্ছে ক্রিয়া, রোপণ করছে কৃষক, কতজন? 5 জন কৃষক, এরা কর্তা, তাই কৃষকাহা রোপণম কুর্বন্তি বা রোপয়ন্তি। এখানে রোপণম কুর্বন্তি করেছি, কৃষকাহা রোপণম কুর্বন্তি। কতজন কৃষক? 5 জন কৃষক। কৃষকাহা এখানে পুংলিঙ্গ, প্রথমা বিভক্তি বহুবচন আছে, তাই পঞ্চ, এখানে তো তিনটে লিঙ্গে একই রকম হয়, শুধু প্রথমা বিভক্তি বহুবচন করেছি পঞ্চ, পঞ্চ কৃষকাহা। 10টি গাছ তা রোপণ করছে, দশানাম বৃক্ষানাম রোপণম কুর্বন্তি, ঠিক আছে। এখানে বৃক্ষানাম ষষ্ঠী বিভক্তি বহুবচন, তাই 10তে ষষ্ঠী বিভক্তি বহুবচন হয়েছে। কোথায় রোপণ করছে? বাগানে। কটা বাগান? 5টা। ফলে এখানে কি হচ্ছে? উদ্যানেষু, ঠিক আছে, অনেকগুলো বাগান। কটা উদ্যান? 5টা উদ্যান, তাই পঞ্চাশু উদ্যানেষু। উদ্যানেষু এখানে সপ্তমী বিভক্তি বহুবচন আছে, তাই পঞ্চাশু এখানে সপ্তমী বিভক্তি বহুবচন করলাম, ঠিক কিনা? বেশ, এই হচ্ছে এখানকার অ্যানালিসিস। চলুন এবারে যেতে হবে বিশেষ্য বিশেষণে। প্রথম পর্বটা অ্যাভয়েড করুন, আমি সব পর্ব এক জায়গায় করে দিয়েছি, এটাই আমাদের একবারেই পর্ব, সব পর্ব একসাথে। সাধারণত আমি 3-4টে ক্লাস জুড়ে বিশেষ্য বিশেষণ পড়াই, কিন্তু আজকে আমরা একটা ক্লাসেই 20 মিনিটেই পড়বো, ঠিক আছে। বেশ, এসব থাক এখন। বিশেষ্য বিশেষণ আমরা শুধুমাত্র অনিয়ত লিঙ্গ বিশেষণগুলোই পড়ে থাকি, বাকিগুলো আমরা খুব একটা বেশি পরিচিত নই, কিন্তু আমি আজকে আপনাদেরকে সেগুলোর সাথে পরিচিতি করিয়ে দেব যাতে আপনারা ভুল না করেন।
দেখুন, অনিয়ত লিঙ্গ বিশেষণ মানে কি? যে বিশেষণগুলোর লিঙ্গ নিয়ত অর্থাৎ নিশ্চিত নয়, ঠিক আছে, তাদেরকে বলি অনিয়ত লিঙ্গ। অনিয়ত মানে কি? নিশ্চিত নয়, তাদের লিঙ্গ পরিবর্তন হয়। যেমন ধরুন সুন্দরা শব্দ, পুংলিঙ্গে হয় সুন্দরাহ, স্ত্রীলিঙ্গে হয় সুন্দরী, নপুংসক লিঙ্গে হয় সুন্দরম, ঠিক কিনা? তো এটা অনিয়ত লিঙ্গ। কিছু কিছু শব্দ আছে যেগুলো নিয়ত লিঙ্গ, যাদের লিঙ্গ পরিবর্তন হয় না, যেমন তেমনই থাকে। যেমন কৃষ্ণঃ, শ্রীহি, জ্ঞানম, এগুলো নিয়ত লিঙ্গ বিশেষণ, ঠিক আছে। এরকম অজহল লিঙ্গ বিশেষণ আছে, সরি আমি ভুল বললাম, কৃষ্ণঃ, শ্রীহি, জ্ঞানম এগুলো বিশেষ্য শব্দ। নিয়ত লিঙ্গ বিশেষণ কোনগুলো? যেমন আছে আস্পদম, ভাজনম, এরকম বেশ কিছু শব্দ আছে, হেতুহু, নিদানম, কারণম, এইগুলো অজহর লিঙ্গ। এরা লিঙ্গ পরিবর্তন করেন, আমরা দেখবো, উদাহরণ দিয়ে দেখবো। আর কিছু কিছু বিশেষ্য আছে যাদেরকে মেরে ধরে বিশেষণ করে দেওয়া হয়, তো ওরাও অজহর লিঙ্গ হয়, ওরাও লিঙ্গ পরিবর্তন করে না, ঠিক আছে। যদি বলি আমার কন্যাই হলো আমার বাড়ির স্তম্ভ, তাহলে কন্যা হলো স্তম্ভ, তাহলে কন্যা স্ত্রীলিঙ্গ, তাহলে স্তম্ভটাকে কি আপনি স্তম্ভা করবেন না? ওটা স্তম্ভাই হবে, পুংলিঙ্গেই হবে। ওটা একটা বিশেষ ক্ষেত্র, আমরা শিখবো। এরপরে সাদৃশ্যমূলক বিশেষণ আছে, বিধেয় বিশেষণ আছে, সর্বনামকে বিশেষণ রূপে প্রয়োগ করা হয়, সংখ্যাবাচক বিশেষণ আমরা শুনলাম। তো চলুন শুরু করা যাক, আমি একবারেই সময় নেব না, জানা বিষয়গুলোকে বলে বেরিয়ে যাব। অনিয়ত লিঙ্গ বিশেষণ কি? যে বিশেষণগুলোর লিঙ্গ নিশ্চিত নয়, ঠিক আছে, বিশেষ্যের লিঙ্গ অনুসারে যে বিশেষণ শব্দগুলির লিঙ্গ পরিবর্তিত হয় তাদেরকে আমরা অনিয়ত লিঙ্গ বিশেষণ বলি। এই বিষয়টি আপনারা পড়েছেন, জানেন, তাই এটাতে সময় যাপন করা বোকার কাজ, আমি সময় যাপন করব না। আপনারা জানেন বিশেষ্যস্য হি ইয়ল লিঙ্গম বিভক্তি বচনে চাইয়ে তানি সর্বাণি যোজ্যানি বিশেষণ পদেষ্বপি, অর্থাৎ বিশেষ্যের যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচন হয়, বিশেষণেরও সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন হবে, ঠিক আছে। এটা করে করে আপনারা দক্ষ, আমি এখানে আপনাদের অযথা সময় নেব না, ঠিক আছে। কিন্তু আমি সামান্য বলে দিই, যারা বাই চান্স কোনো কারণে ভুলে গেছেন, তো এখানে দেখুন, যদি বলি সুন্দর বালকটি আছে, তাহলে বালকটি আছে বালকঃ अस्ति। আচ্ছা, কেউ একটু গ্রুপে কাইন্ডলি লিখে দেবেন যে আজকের পরীক্ষা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমাকে একটু 30 সেকেন্ড সময় দেবেন গ্রুপে লেখার জন্য, যতটুকু সময় লাগে। একটু সময় নিচ্ছি, বেশি সময় নেব না, হয়ে গেছে আমার লেখা হয়ে গেছে, বেশ। দেখুন, যেমন সুন্দর বালকটি আছে, বালকঃ अस्ति। এবারে বালক হচ্ছে বিশেষ্য, সুন্দর হচ্ছে বিশেষণ। এইবারে বালকটা কোন লিঙ্গে আছে? পুংলিঙ্গে আছে। বালকটা এখানে কর্তা, এখানে প্রথমা বিভক্তি এক বচনে আছে, তার মানে আমার যে বিশেষণ সুন্দর, তাকে প্রথমে পুংলিঙ্গে নিয়ে যেতে হবে। তাহলে সুন্দরা শব্দ যদি পুংলিঙ্গে হয়, অকারান্ত নর শব্দের মতো হবে। নর শব্দের প্রথমা এক বচন কি হয়? নর শব্দের প্রথমা এক বচন নারাহ হয়। তাহলে সুন্দরঃ বালকঃ अस्ति। সেরকম সুন্দর লতাটি আছে, লতা अस्ति, লতা স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তি এক বচন, ঠিক আছে। তাই সুন্দর শব্দটাকে আমাকে স্ত্রীলিঙ্গে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে কি হবে? সুন্দরী। অনেকে ম্যাচিং ম্যাচিং খোঁজে, তারা ভুল করে কি করে জানেন তো? সুন্দরা লতা अस्ति, বলে সুন্দরা কি করে হবে? আপনি যদি কোনো মহিলাকে গিয়ে বলেন, এই তোমাকে না বড় সুন্দরা লাগছে, ব্যাস আশেপাশে জুতো, ঝাঁটা, পাথর যা কিছু পাবে তার সদ্ব্যবহার করবে, হাতের কত জোর আছে আপনার দিকে ছুড়ে অবশ্যই পরীক্ষা করে নেবে। সুন্দরা শব্দ তার স্ত্রীলিঙ্গে সুন্দরা হয় না, সুন্দরী হয়, ঠিক আছে। ফলে এইবার দেখুন, সুন্দরী শব্দ স্ত্রীলিঙ্গে গেলে কোন শব্দের মতো হবে? নদী শব্দের মতো হবে। নদী শব্দ, লতা अस्ति, লতা শব্দ স্ত্রীলিঙ্গ প্রথমা বিভক্তি এক বচনে আছে, তাহলে সুন্দরা শব্দ ওখানেও স্ত্রীলিঙ্গ করে সুন্দরী হবে। আর বিশেষ্যে যেহেতু প্রথমা বিভক্তি এক বচন আছে, তাই সুন্দর শব্দ ওখানেও প্রথমা বিভক্তি এক বচনে সুন্দরী হবে, সুন্দরী লতা अस्ति।
এবারে যদি বিভক্তি চেঞ্জ হয়, ধরুন লতা ভিহি হয়, তাহলে সুন্দরী ভিহি হবে। দীর্ঘেণ দণ্ডেন, দণ্ড শব্দ পুংলিঙ্গ, তৃতীয়া এক বচনে আছে, তখন দীর্ঘ শব্দ পুংলিঙ্গ তৃতীয়া এক বচনে দীর্ঘেণ হবে। এরকম লঘুনা হস্তেন বিস্তৃতাৎ মার্গাৎ আলোকিতস্য গৃহস্য সুন্দরাৎ পুষ্পাৎ সুন্দরীষু নারীষু দুঃখিতম নরম ধনিকাহ আপনিকাহ, এরকম প্রয়োগ আপনারা জানেন। ফলে যদি কোথাও ভুল সংশোধন করতে দেয় এবং বিশেষ্য বিশেষণে আপনি ভুল খুঁজে পান, বুদ্ধি করে ওই জায়গাটা পরিবর্তন করবেন। অভ্যাসে যাচ্ছি না, সময় নেই। নিয়ত লিঙ্গ বিশেষণ কাকে বল, আচ্ছা একটা রেইজ হ্যান্ড হয়েছে, সন্দীপ পাল। সন্দীপ বাবু বলুন। স্যার এর আগের যে স্লাইডটা ট্রান্সলেশন করালেন, ওখানটা স্যার যে কৃষকরা 10টি গাছ থেকে ফল পাচ্ছে, তো হ্যাঁ, ওই জায়গাটা স্যার আর দেখিয়ে দেয় না যে ফলস্য যে ছিল স্যার, ওটা তো সেটা কেন সত্যির হলো? এক বচন। না না, ওটা আসলে ফালাস্য বৃক্ষানাম, ঠিক আছে, ওটা বৃক্ষটাকে বহু বচন, মানে 10টা গাছ। কিসের গাছ? ফলের গাছ। 10টা ফল নয়, 10টা গাছ ফলের গাছ, তাই ও ফালাস্য আচ্ছা। বৃক্ষ। ঠিক আছে, 10টা গাছ, 10টা ফল নয়, 10টা গাছ। দশানাম বৃক্ষানাম, কেমন বৃক্ষ? না ফলের গাছ, ফলস্য বৃক্ষানাম। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ বেশ। এইবারে আমরা নিয়ত লিঙ্গ বিশেষণে যাচ্ছি। বলা হচ্ছে যে বিশেষণবাচক শব্দগুলোর লিঙ্গ নিয়ত অর্থাৎ নিশ্চিত, অপরিবর্তনীয়, ঠিক আছে, সেগুলোকে আমরা নিয়ত লিঙ্গ বিশেষণ বলি। এরা কি করে? এরা বিশেষ্যবাচক শব্দের বিভক্তি আর বচনকে নেয়, কিন্তু লিঙ্গটাকে নেয় না। অনেক সময় বচনকেও নেয় না, ঠিক আছে। বিভক্তিটা কিন্তু বিশেষ্য বিশেষণের সব সময় সমান যাবে, মনে রাখবেন। বিশেষ্য বিশেষণ মানেই সেখানে বিভক্তি সমান যাবে। হ্যাঁ, লিঙ্গ এবং বচন ভ্যারি করতে পারে, কিন্তু বিভক্তি সব সময় সমান যাবে। বেশ, তো প্রথমে আমরা দুটো দেখবো, অজহর লিঙ্গ বিশেষণ দেখবো, আর যে বিশেষ্যগুলোকে মেরে ধরে বিশেষণ বানিয়ে দেওয়া হয়েছে তাদেরকেও লক্ষ্য করবো। এরা হচ্ছে নিয়ত লিঙ্গ, এরা লিঙ্গ পরিবর্তন করেন। একটু ছোট 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 হয়ে গেছে, একটু কষ্ট করে দেখে নেবেন, আমি বড় করার চেষ্টা করছি যতটা করা যায়। দাঁড়ান তো, একটু বড় হলেও চোখের সামনে একটু বড় দেখতে কুলবে না, তো জায়গা দেওয়া যাচ্ছে না, তাও কিছুটা বড় হয়েছে। বেশ, দেখুন, কিছু কিছু বিশেষণবাচক শব্দ আছে যারা বিশেষ্যের বিভক্তি এবং বচন ফলো করে বটে, কিন্তু তাদের লিঙ্গ ফলো করে না। যেমন ভাজনম, আস্পদম, কারণম, হেতুহু, বিষয়ঃ, বিশেষঃ, নিদানম, এই যে শব্দগুলো আছে, যে যে লিঙ্গে আমি বলেছি এগুলো এই লিঙ্গেই প্রযুক্ত হয়। ভাজনম এই নপুংসকেই হয়। আস্পদম, শব্দটা আস্পদ, আস্পদম দিয়েছি যাতে বোঝা যায়, মনে থাকে এটা নপুংসক লিঙ্গে হয় বলে। কারণম এটা নপুংসক লিঙ্গেই হয়। হেতুহু এটা পুংলিঙ্গে হয়, ঠিক আছে। বিষয়ঃ এটা পুংলিঙ্গে হয়, বিশেষঃ পুংলিঙ্গে হয়, নিদানম নপুংসক লিঙ্গে হয়। স্যার এগুলো মনে রাখতে হবে, কয়েকটাই তো, মনে রাখতে কি অসুবিধা আছে, ঠিক কিনা? যদি বলি স্নেহাস্পদ ছাত্রীটি যাচ্ছে, আপনারা যারা বিশেষ্য বিশেষণ করে অভ্যস্ত তারা কি করবেন? স্নেহাস্পদা ছাত্রা গচ্ছতি, কিন্তু হবে না, কারণ আস্পদ শব্দটা অজহর লিঙ্গ, ও সবসময় নপুংসক লিঙ্গেই থাকে। ও বলবে দেখো ছাত্রা, তোমার বিভক্তি বচনটা আমি নিলুম, তোমার প্রথমা বিভক্তি এক বচনটা নিলাম, কিন্তু তোমার লিঙ্গ আমি নেব না। আমি আগের থেকে আমার নপুংসক লিঙ্গ নিশ্চিত, ঠিক আছে, আই এম কমফোর্টেবল উইথ দ্যাট। তোমার লিঙ্গ আমি নিতে যাচ্ছি না, আমি নিজের লিঙ্গ পরিবর্তন করতে পারবো না, এত অপারেশন এখন করানো যাচ্ছে না, ঠিক আছে। ফলে স্নেহাস্পদম ও নপুংসক লিঙ্গেই থাকবে। ফলে কি হবে? স্নেহাস্পদ নপুংসক লিঙ্গ, প্রথমা বিভক্তি এক বচন, স্নেহাস্পদম, স্নেহাস্পদম ছাত্রা গচ্ছতি, ঠিক আছে। এইরকম যদি বলি স্নেহাস শ্রদ্ধা ভাজন শিক্ষক যাচ্ছেন, ঠিক আছে, যদি কেউ নিয়ম না জানেন মারধর খেয়ে যেতে পারেন, গিয়ে হয়তো বললেন শ্রদ্ধা ভাজনম শিক্ষকঃ গচ্ছতি, শিক্ষক বলবেন এই তুমি আমাকে নপুংসক বানাচ্ছ, এই নাও লাঠি। কিন্তু না, তখন বলতে হবে না না না, পানিনি বানিয়েছেন আপনাদের, ঠিক আছে, আমি বানাচ্ছি না। শ্রদ্ধা ভাজনম শিক্ষকঃ গচ্ছতি, কারণ ভাজন শব্দ সবসময় নপুংসক লিঙ্গে হয়। শিক্ষকঃ পুংলিঙ্গে থাকলেও ভাজন শব্দ ও পুংলিঙ্গে হবে না, ফলে শ্রদ্ধা ভাজনঃ শিক্ষকঃ গচ্ছতি হবে না, শ্রদ্ধা ভাজনম শিক্ষকঃ গচ্ছতি। এবারে ধরুন আপনি বলছেন, কোন মহিলা বলছে আমার প্রেমিক আমার দুঃখের কারণ, মোটামুটি সমস্ত প্রেমিকাই বলেন
আমার প্রেমিক আমার দুঃখের কারণ। তাহলে অনুবাদ কি হবে? মম প্রেমিকঃ মম দুঃখস্য, এবারে কি হবে? প্রেমিকই হচ্ছে কারণ, তাহলে প্রেমিকঃ কারণঃ হবে না, কারণ শব্দ নপুংসক লিঙ্গেই হবে, কারণ ও হচ্ছে অজহর লিঙ্গ। মম প্রেমিকঃ মম দুঃখস্য কারণম, মম মাতা মম সুখস্য হেতুঃ, আমার মা আমার সুখের কারণ। মা থাকলে বেশ খাবার দাবার বানিয়ে দেয়, ও বাবু খারে, এই মেয়ে খারে করে সুন্দর করে খাইয়ে দেয়। ঠিক আছে, মাঝে মাঝে লাথি জাটা ওগুলো তো খায়, ওগুলো মায়ের আশীর্বাদ প্রসাদ, ঠিক কিনা? তো মূলত যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, আমার মা হলো আমার সুখের কারণ, মা হচ্ছে হেতু। এবারে মা শব্দ স্ত্রীলিঙ্গ বলে হেতু শব্দটাকে আমি স্ত্রীলিঙ্গ করতে যাচ্ছি না, ওটা পুংলিঙ্গে থাকবে, কারণ এরা হচ্ছে অজহর লিঙ্গ, এরা লিঙ্গ পরিবর্তন করে না। মনে থাকবে এই শব্দগুলো। আমি যদি বলি আমার স্ত্রী হলো আমার আনন্দের কারণ, মম স্ত্রী মম আনন্দস্য কারণম अस्ति, ঠিক আছে? মম স্ত্রী মম আনন্দস্য কারণম अस्ति। যত বিবাহিত মানুষ আছেন তারা সবাই এই মন্ত্র এই মুহূর্তে জপ করুন স্ত্রীর সামনে গিয়ে, দেখবেন হঠাৎ করে উনি প্রসন্ন হয়ে যাবেন। মম স্ত্রী মম আনন্দস্য কারণম अस्ति, আমার স্ত্রী আমার আনন্দের কারণ। এবারে স্ত্রী তো স্ত্রীলিঙ্গে, কারণ শব্দটা কি স্ত্রীলিঙ্গে গিয়ে বলবেন মম স্ত্রী মম আনন্দস্য কারণা अस्ति, হবে না, কারণ শব্দ সবসময় নপুংসক লিঙ্গে হয়। ফলে মম স্ত্রী মম আনন্দস্য কারণম अस्ति, এটাই হবে। ঠিক আছে, দুটো রেইজ হ্যান্ড হয়েছে, চট করে নিয়ে তারপরে পরের স্লাইডে যাচ্ছি। কৃষ্ণ পল, কৃষ্ণ বলুন। স্যার বলছিলাম যে হর্ষস্ব কারণম বলা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কেন বলা যাবে না? আনন্দ শব্দের যত সমার্থক শব্দ আছে, মোদস্য কারণম মুদাহ কারণম, যা যা আছে সব ব্যবহার করতে পারেন। ঠিক আছে, উনি আচ্ছা আসলে ওই আচ্ছা স্ত্রীর কথা শুনে উৎফুল্ল হয়েছেন, একটা আনন্দ শব্দে ওনার হচ্ছে না, ওনার হর্ষ মোদ ও সবগুলো লাগবে। কৃষ্ণবাবু আমাদের রোমান্টিক, খুব ভালো। সারদা মন্ডল রেইজেন্ট করেছেন, বলুন। স্যার এরপরে আর প্রশ্ন করব? আপনি তো যেভাবে বলছেন। সারদা বলো। আচ্ছা, ওর প্রশ্ন হজম হয়ে গেছে, ঠিক আছে, আমরা পরেরটাই যাই। এরপরে বিশেষণ হয়ে যাওয়া বিশেষ্য। কিছু কিছু বিশেষ্য পদ থাকে, তো যারা ঠেলায় পড়ে কখনো কখনো বিশেষণ হয়ে যায়। ঠিক আছে, দেখবেন কিছু কিছু ছেলেরা থাকে প্রচন্ড, তারা ম্যাসকুলিনিটি দেখায়। ঠিক আছে, ম্যাসকুলিনিটি দেখায়, গম্ভীর ভাবে কথা বলবে, তারপরে পাত্তা দেবে না, সাইডে সাইডে মানে দেখবে না, কিন্তু যেই তাদের প্রিয়জন প্রেমিকা কাছে চলে এলো অমনি আমার বাবু আমার সোনা করতে থাকে, মানে ওরা তখন বিশেষণ হয়ে যায় আর কি, বিশেষ্য থেকে বিশেষণ হয়ে যায়। তো ঠেলায় পড়ে বিশেষণ হয় আর কি। তো এখানে বুঝতে হবে যে কিছু কিছু বিশেষ্য আছে যারা সময়ে সুযোগে বিশেষণ হয়ে যায়। যেমন স্তম্ভ শব্দ, এ হলো বিশেষ্য শব্দ, কিন্তু যদি বলা হয় যে নারীরাই হলো সমাজের স্তম্ভ, তখন কি হবে? তাহলে নারীয়ঃ সমাজস্য স্তম্ভাঃ, স্তম্ভ শব্দ কিন্তু পুংলিঙ্গেই থাকলো, নারীদের আমি স্তম্ভ বললাম, নারী স্ত্রীলিঙ্গে আছে, স্তম্ভটা কিন্তু স্ত্রীলিঙ্গে যাবে না। কারণ কি? কারণ স্তম্ভ নিজে একটা বিশেষ্য শব্দ, ও এখানে ঘটনাচক্রে বিশেষণ হয়ে গেছে। ঠিক আছে, তো যদি বলি ধরুন আপনি আপনার আজকে আপনার বন্ধু আপনাকে এগরোল খাওয়ালো, ঠিক আছে, আপনি বলছেন আরে আমার বন্ধুই আমার দেবতা, তখন একটু বলতে হয় আমার বন্ধুই হলো আমার দেবতা। তাহলে বলবে না মামা মিত্রম এ বা মামা দেবতা, এ মিত্রম তো নপুংসক লিঙ্গে। ঠিক আছে, দেবতাকে কি আপনি নপুংসক লিঙ্গে করতে পারবেন? পারবেন না, কারণ দেবতা নিজে একটা বিশেষ্য পদ, ও স্ত্রীলিঙ্গেই থাকবে। মামা মিত্রম এব মম দেবতা, মম মাতা এব মম দেবতা, মম পিতা এব মম দেবতা। তাহলে পিতা দেবতা, পিতা কেন স্ত্রীলিঙ্গে যাবে? পিতা স্ত্রীলিঙ্গে নেই, দেবতা শব্দটা স্ত্রীলিঙ্গ, ও লিঙ্গ পরিবর্তন করে না, এরা বিশেষ্য শব্দ। দেখ স্যার কি করে বুঝবো এরা বিশেষ্য শব্দ? দেখুন না, যদি বলি আমার মা সংসারের বটবৃক্ষ, মম জননী সংসারস্য বটবৃক্ষঃ, তাহলে মা হলো বৃক্ষ। এবার আমরা কি বলি? দীর্ঘঃ বৃক্ষঃ, হরিদ্বর্ণঃ বৃক্ষ, বৃক্ষেরই বিশেষণ থাকে, বৃক্ষ তো নিজে বিশেষ্য পদ, কিন্তু এখানে মাকে যখন বৃক্ষ বলে দিচ্ছি, মা হয়ে যাচ্ছে বিশেষ্য, বৃক্ষ হয়ে যাচ্ছে বিশেষণ। বৃক্ষ এসে বলবে দেখুন মা জননী, আপনি স্ত্রীলিঙ্গ, মোস্ট ওয়েলকাম, আমাকে মেরে ধরে স্ত্রীলিঙ্গ বানাবেন না। ঠিক আছে, আমি পুংলিঙ্গে থাকবো, আমি বিশেষ্য। আজকে এখানে এসে আপনার
স্মরণে এসে বিশেষণ হয়ে পড়েছি বটে, কিন্তু আমি লিঙ্গ পরিবর্তন করতে পারছি না। ঠিক আছে, ফলে এরকম কিছু বিশেষ্য শব্দ আছে নির্ধারিত যাদের লিঙ্গ, তাদেরকে যদি আমি বিশেষণ রূপে প্রয়োগ করি তাদের লিঙ্গটা পরিবর্তন হয় না। বিভক্তি বচন বিশেষের মতো ওরা নিয়ে নেয়, কিন্তু লিঙ্গটাকে নেয় না। মনে থাকবে? বেশ, এরপরে হচ্ছে কিছু অভ্যাস ছিল কিন্তু কিছু করার নেই আমার এখন। সাদৃশ্যমূলক বিশেষণ, এটা ভুল হবে, এটা আপনারা অনেকেই ভুল করবেন। এ বেলা সমঝে যান যাতে ভুল না হয়। ঠিক আছে, দেখুন যেখানেই আমরা সাদৃশ্য, আমি টাইম ক্রস করে ফেলেছি, তো আমি আর 5 মিনিট নিচ্ছি এটার জন্য। সাদৃশ্যমূলক বিশেষণ কোনগুলো? যদি আমি বলি মুখটি চাঁদের মতো, আপনারা খুঁজেই পান না যে মুখম চন্দ্রাহা ইব কেন হয়, মুখম তো চন্দ্রম ইব হবে। অনেকে তো আবার এক পায়ে গিয়ে বলে চন্দ্রাস্য ইব কেন হবে না, মুখটা চাঁদের মতো, এর আর দের দেখলেই তো আমাদের ষষ্ঠী করার রোগ আছে, না ওটা করলে হবে না। তো ইব যখন হবে, ইব যোগে কিন্তু উক্ত হয় না, মনে রাখবেন ইতি যোগে উক্ত হয়, ইব যোগে উক্ত হয় না। তো মুখম চন্দ্রাহা ইব মনোহরম, মনে রাখবেন যেখানে সাদৃশ্য হয়, ধরুন আমি এখানে মুখ নিয়ে আলোচনা, একটা শিশুর মুখ নিয়ে আলোচনা করছি, যে শিশুর মুখটা চাঁদের মতো, আমার নিশ্চয়ই এখানে আলোচ্য বিষয় চাঁদ নয়, আমি এখন রকেটে করে চাঁদে যাব না, আমি এই বাচ্চা মেয়ের মুখটাকে, বাচ্চা ছেলের মুখটাকে আমি বর্ণনা করতে গেছি, তাহলে মুখটা হচ্ছে আমার উপমেয়, ওটাই হচ্ছে আমার মূল কনটেক্সট, ওটা উপমেয়। এই মুখটাকে সুন্দরভাবে বোঝানোর জন্য কখনো আমি ফুলের কথা বলছি, কখনো আমি চাঁদের কথা বলছি। ঠিক আছে, আপনার বন্ধুর যখন আপনি বর্ণনা করেন, বন্ধুর মুখটাকে যাতে আরো সুন্দরভাবে বোঝানো যায়, আপনি কখনো গরুর কখনো গাধার উদাহরণ দেন, তো এগুলো হচ্ছে উপমান। আপনার বন্ধুর মুখটা হচ্ছে উপমেয়, গরু গাধার মুখ সেগুলো হচ্ছে উপমান। মানে কি, মূল যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে উপমেয়, আর ওই উপমেয়টাকে সুন্দরভাবে বোঝানোর জন্য আপনারা অন্যান্য যে কন্টেক্সচুয়াল নয়, প্রাসঙ্গিক নয়, দূর থেকে টেনে টেনে আনেন যে বিষয়গুলোকে, সেগুলো হচ্ছে উপমান। মনে রাখবেন উপমেয় এবং উপমানের সমান বিভক্তি হবে। উপমেয়টা হচ্ছে বিশেষ্য, উপমানটা হচ্ছে বিশেষণ। মুখম চন্দ্রাহাইবা কেন হলো, মুখ হচ্ছে এখানে বিশেষ্য, চন্দ্র এখানে সাদৃশ্যমূলক বিশেষণ, এটা উপমান। এবারে চন্দ্রাহা ও পুংলিঙ্গে হয়, ও নিজের লিঙ্গ পরিবর্তন করবে না, কারণ ও বিশেষ্য শব্দ, ফলে মুখম চন্দ্রাম ইবা হবে না। মুখম এখানে প্রথমা বিভক্তি এক বচন আছে, চন্দ্রতেও প্রথমা বিভক্তি এক বচনই হবে, মুখম চন্দ্রাহা ইবা। আর মনোহরম তাহলে কেন হলো স্যার? কারণ এখানে বিশেষ্যত মুখ, চন্দ্রটা তো বিশেষণ, ফলে মনোহরটা তো বিশেষ্য মুখকেই ফলো করবে, তাই এখানে মুখম চন্দ্রাহা ইবা মনোহরম হয়েছে। যদি বলতাম চাঁদটা মুখের মতো সুন্দর, আকাশের দিকে চাঁদের দিকে তাকালাম, বললাম আহা চাঁদটা সুন্দর, পাশে দেখলাম বউ রয়েছে, বললাম এই চাঁদটা আমার বউয়ের মুখের মতো সুন্দর, ঠিক আছে, বউ খুশি হয়ে গেল। তো এখানে কি হবে অনুবাদ? চন্দ্রাহা মুখম ইবা মনোহরাহা, কারণ কি এখানে চাঁদটা আমার কন্টেক্সচুয়াল, চাঁদটা হচ্ছে আমার মূল আলোচ্য বিষয়, চাঁদের দিকে তাকিয়ে কথাটা বলছি। ঠিক আছে, ফলে চাঁদ এখানে উপমেয়, মুখ হচ্ছে উপমান। তাই মনোহরম ওটা যে বিশেষণটা আছে ওটা কিন্তু বিশেষ্যকে ধরে হলো, এগুলো বুঝতে হবে যে উপমেয় কে আছে, ও হচ্ছে সিনেমার হিরো, উপমেয়কে ধরে সমস্তটা হবে। ঠিক আছে, মুখম চন্দ্রাহাই বা মনোহরম। যদি আমি বলি, অনেকে বলে মুখ মেয় চাঁদ মান, এরকম করে ভুলেও আলোচনা করবেন না। যদি বলি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, এখানে চাঁদটা উপমেয়, চাঁদের বর্ণনা হচ্ছে, তাকে রুটির সাথে তুলনা করা হচ্ছে, তাহলে রুটিটা ওখানে উপমান, ফলে চন্দ্র মানেই সে উপমান হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, শুধু যেটা মনে রাখবেন যে উপমেয় হচ্ছে বিশেষ্য, উপমান হচ্ছে বিশেষণ, উপমেয়তে যে বিভক্তি আছে উপমানে সেই বিভক্তি হবে, ভুলবেন না। ঠিক আছে, আমি অন্ধকারে লতাগুলিকে সাপের মতো দেখছি, আহম অন্ধকারে লতা হা সর্পম ইব পশ্যামি। বলে স্যার লতাগুলিকে বহু বচন আছে, সর্পম ইব কেন এটাকে এক বচনে করলেন? কারণ আমি সাপগুলির মতো বলিনি তাই। ফলে সাদৃশ্যমূলক বিশেষণের ক্ষেত্রে আপনারা দেখবেন যে লিঙ্গ আর বচনের ক্ষেত্রে অনেক সময় ব্যত্যয় হয়, লিঙ্গ বচন ফলোড হয় না, কিন্তু বিভক্তি সব জায়গায় ফলোড হবে, এটা বলেছি মনে রাখবেন। বিশেষ্য বিশেষণের বিভক্তি সব সময় এক হবে,
লিঙ্গ বচন জায়গায় জায়গায় নিয়ম অনুসারে পরিবর্তিত থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে সাদৃশ্যমূলক বিশেষণ। আমি স্টাডি মেটেরিয়াল দেবো, পড়ে নেবেন, চিন্তার কিছু নেই। বিধেয় বিশেষণ হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। ঠিক আছে, অনেক সময় আপনারা দেখেন যে একজন মেয়ে বা একজন ছেলে, সে বলে, সে সবসময় বলে আমি সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, হঠাৎ করে দেখলেন একদিন দিল যে বিয়েতে নেমন্তন্ন সকলের, রায় কেলেঙ্কারি করে সিঙ্গেল ছিল, দুদিনে কি করে এনগেজড হয়ে বিয়ে করে ফেললো, এরা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিল। তো সেই রকম বিধেয় বিশেষণ হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। যেমন আমি যদি বলি যে অপরাজিতা বিশ্ববিদ্যালয়ে বই পড়ে আনন্দিত হচ্ছে, এতকাল আপনি জানতেন সুন্দর বালকটি যাচ্ছে, বালকের আগে সুন্দর রয়েছে, সুন্দর হলো বিশেষণ, কিন্তু অপরাজিতা আনন্দিত হচ্ছে, কোথায় অপরাজিতা আর মাঝে বিশ্ববিদ্যালয়, বই পড়া তারপরে আনন্দিত, কিন্তু এদের মধ্যে রিলেশন আছে। কি করে বুঝবেন? প্রথমত আপনারা এখানে কি করেন, অপরাজিতা কি হচ্ছে, অপরাজিতা আনন্দিত হচ্ছে দিয়ে কর্ম করে দেন, কিন্তু এটা কর্মের জায়গাই নয়, আনন্দিত কর্ম হবেই না। তার বেসিক কজ হচ্ছে হওয়া ধাতু অকর্মক ধাতু, ওর তো কর্মই হয় না, ভূ ধাতু তো অকর্মক ধাতু। এখানে আনন্দিতটা অপরাজিতার বিশেষণ, এটা হচ্ছে বিধেয় বিশেষণ, দূরে দূরে আছে, লং ডিস্টেন্স রিলেশনশিপ, তাই চট করে চোখে পড়ছে না। ঠিক আছে, কিন্তু বুঝতে হবে যদি অপরাজিতা আনন্দিত হয়, অপরাজিতা তার বিশেষণ আনন্দিত। ছাত্রেরা যদি পরিশ্রান্ত হয়, ছাত্রের বিশেষণ হচ্ছে পরিশ্রান্ত। এগুলোকে বিধেয় বিশেষণ বলে। বিধেয় বিশেষণে বিশেষণটা বিশেষের পরে থাকে। বালকটি হলো সুন্দর, বালকাহা সুন্দরাহা আস্তি, এখানে সুন্দরটা হচ্ছে বিধেয়, বালক হচ্ছে উদ্দেশ্য, বালকের বিষয়ে বলা হচ্ছে, তাই বালক উদ্দেশ্য, সুন্দর হচ্ছে বিধেয়, ভুলবেন না একদম। ঠিক আছে, ফলে অপরাজিতা আনন্দিতম ভবতি হবে না, অপরাজিতা আনন্দিতা ভবতি, এটা অপরাজিতারই বিশেষণ। দূরে আছে বলে কি বিশেষণ হতে পারে না? না হয় একজন চেন্নাইয়ে আছে, একজন কলকাতাতে আছে, তা বলে কি দুজনের সম্পর্ক থাকতে পারে না? সেই রকম, বোঝা গেছে? বিধেয় বিশেষণ হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ, বুঝতে হবে। বেশ, এই হলো বিধেয় বিশেষণ। আর সর্বনামগুলোও কিন্তু বিশেষণ হয়, এই জন্য আপনারা দেখবেন যে আয়াম বালকঃ, ঠিক আছে, সাহা বালকঃ, কিন্তু সাহা বালিকা হয় না, সা বালিকা হবে। ঠিক আছে, ফলে এই জায়গাগুলোতে সাবধান থাকবেন যে সর্বনামগুলোও কিন্তু বিশেষণ হয়। ফলে সাহ বালকঃ কিন্তু সা বালিকা, তৎফলম, বিশেষে যে লিঙ্গ যে বিভক্তি যে বচন সর্বনামগুলোরও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে। বেশ, এইবারে অনুবাদ নিয়ে, স্যার আপনি কি আমাদেরকে অনুবাদ শেখাবেন? অবশ্যই না, এত কম সময় অনুবাদ আমি কি করে শেখাবো। আমাদের রিকে কোর্স হয় সংস্কৃতের 6 মাস ধরে, আপনারা যে স্টাডি মেটেরিয়াল গুলো পাচ্ছেন অনুবাদের, সেগুলো ওখান থেকেই আমি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি নতুন করে আর লিখতে পারবো না, সময় খুব কম। আমি ওই জন্য রিকের কোর্সের যেগুলো আছে সেগুলোই আপনাদের দিয়ে দিচ্ছি, যাতে পরীক্ষাটা আপনাদের খুব ভালো হয়। তো এইবারে দেখুন, অনুবাদের জায়গাতে আমি আপনাদের কয়েকটা বিশেষ জায়গা বলতে চলেছি, যে জায়গাগুলোতে আপনি ভুল করবেন এবং যে জায়গাগুলো আপনাকে মনে রেখে এগোতে হবে। আমি অনেকগুলো লিস্ট করেছি, ঠিক আছে, আমি সেগুলো আগে টাইপ করছি, তারপরে আমি এক এক করে বলবো। স্যার আগে কেন টাইপ করে রাখেননি? আমি মোবাইলে টাইপ করে রেখেছি। ঠিক আছে, অবশ্য ওখান থেকে আমি মেল করে নিতে পারি বা হোয়াটসঅ্যাপে নিয়ে নিতে পারি, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক বলেছেন, কপি পেস্ট করে নিই। আসলে সময় খুব কম তো, এই বাসে টাসে যেতে যেতে এই করতে করতে যখনই সময় পাই এগুলো করে ফেলি। 1 সেকেন্ড, আমি একটু সময় নিচ্ছি, 30 সেকেন্ডের বেশি সময় নেব না, জাস্ট কপি পেস্ট করা। একটু আমাকে সময় দেবেন, হয়ে গেছে। বেশ, মোটামুটি আমি এইগুলো পয়েন্ট করেছি যেগুলোতে আপনাদের ভুল হতে পারে আর কি। ঠিক আছে, তো কৃপ যোগা ষষ্ঠী, তয়ের সমস্যা, লিয়পের সংশয়, ত প্রত্যয় দিয়ে অনুবাদের জায়গা, তারপরে হচ্ছে রুচ ধাতুর প্রয়োগের চতুর্থী, নিজন্তে যে কর্তায় মানে প্রযোজ্য কর্তা যে কর্ম হয়ে যায় কিছু কিছু জায়গায়, বাচ্য পরিবর্তনের সমস্যা, বিধেয় বিশেষণ তো বলেছি, বিশেষ্য বিশেষণ বললাম, সংখ্যা বললাম, ধাতুরূপ লকার নিয়ে আপনারা সচেতন আছেন, আর অকর্মক ধাতু, এই জায়গাগুলো নিয়ে আপনাদের অনুবাদের সংশয়ের জায়গা হয়ে যায়। তো খুব যে সময় আছে তা না, কিন্তু আমি বলে দেব সবগুলোই।
যে আপনারা কিভাবে এই জায়গাগুলোতে সাবধান হবেন। আমি যদি একদম খুব উদাহরণ দিয়ে বোঝাতে পারতাম আমার খুব ভালো লাগতো। হয়তো কোনোদিন বোঝাবো, এই পরীক্ষাগুলো হয়ে যাক, এরপরে তো বিপিএসসি ইত্যাদি সমস্তই আছে। আমরা আমরা ঠিক করেছি যে আমরা এই আমাদের এই উদ্যোগ আমরা চালিয়ে নিয়ে যাব। যখনই যে পরীক্ষা আসবে আমরা সাধ্যমতো আহ এরকম ভাবে ক্লাসেস দেওয়ার চেষ্টা করব, কোন রকম উদ্দেশ্য স্যার ছাড়াই। ওইটা যদি অনেক আগে থেকে করেন তাহলে অনেক সুবিধা আমরা হয়। হ্যাঁ, আমরা তো এরকম কোর্সেস করাই না। এবারে হঠাৎ করে আমাদের স্টুডেন্টরা খুব বললো যে আমাদের অসুবিধা হচ্ছে, তো যদি আপনারা রিক থেকে করান খুব সুবিধা হয়। তো সেই জন্যই আমরা ভাবলাম যে আমাদের রিকে প্রায় 2000-এর মতো স্টুডেন্ট আছে বিভিন্ন রকম। না, আমাদের এসএসসি পরীক্ষা 2000 নয়, তারা হয়তো 100, 150 বা 200, 300 এরকম কিছু স্টুডেন্ট হবে। তো তারা আমাদেরকে বারবার বলছিলেন যে এরকম যদি করেন, কারণ দেখুন সবার টাকা পয়সা দিয়ে 10,000 12,000 টাকা দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার মতো টাকা পয়সা থাকে না, সত্যি স্বাভাবিক এটা। তো এমনিতেই চাকরি বাকরি নেই, কত পরিবারের অবস্থা খারাপ। এবারে বিষয় হচ্ছে যে আহ, আমরা এটা করতে পারি কারণ আমাদের অন্যান্য কোর্সেস চলে, সেখানে আমরা কিছু টাকা পয়সা স্টুডেন্টরা ফি দেয় আমাদের, তো আমরা সেখান থেকে কিছু অর্জন করতে পারি। তো আমরা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, তো আমরা এটা করতে পারি। আমরা এটাতে ঢুকতে চাইছিলাম না কারণ এই জায়গাটা খুব সমস্যার জায়গা, আপনারা জানেন, চারদিকে দেখেছেন লোকজন কিরকম করে। তো এই জন্য আমরা করতেই চাইছিলাম না, কিন্তু শেষে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা আমরা একদম নিঃশুল্ক করব, যতদিন যতদিন হবে নিঃশুল্কই হবে। যে এরপরে নেট সেট হবে, সবই হবে, পুরোটাই নিঃশুল্ক হবে। এবং পুরোটাই আমরা এইভাবে করাবো। আর আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আপনারা মক টেস্ট গুলো দিচ্ছেন। এবং দেখুন, আমি আমি কোশ্চেন সাধারণত মডারেশন করি। এইবারে করতে করতে আহ, মানে কোনো সময় একটা মানে হয়তো যেটা উত্তর আমাকে 4টে অপশন দেয়, একটা মানে মিস করে গেলাম, পরেরটা পড়ে যায়। আপনারা কিন্তু আমাকে সব সময় জানিয়েছেন এবং আমি সেগুলো কারেকশন করেছি, খুব কম সময়ের মধ্যে করছি। তো ফলে একজনকে দেখিয়ে আমরা সাধারণত কি করি অন্যান্য কোর্সের ক্ষেত্রে, 2-3 জন এক্সপার্ট আমাদের আছেন, সীমন্ত স্যার আছেন, শঙ্কর স্যার আছেন, আমরা আগে তাদেরকে দিয়ে পুরো, আমি নিজে বসি, ওনারাও দেখেন, 3টে চোখ মিলে আগে কারেকশন করে নিয়ে, আরো অনেকে আছেন, প্রলয় স্যার আছেন, তথাগত স্যার আছেন, আমরা কারেকশন করে নিয়ে তারপর এগুলো দিই। কিন্তু এখন সময় এত কম যে আমি ওনাদেরকে দিলে ওনারাও সময় পাবেন না, আননেসেসারি এটা পিছিয়ে যাবে। ফলে এখানে যা ভালো আছে তা এখানে যারা প্রশ্ন তৈরি করছেন, শুভেন্দু স্যার, তারপরে শিবনাথ স্যার, এগুলো তাদের ক্রেডিট। যদি কোথাও ভুল থাকে আমি তার সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। তার জন্য যদি নিন্দাভাজন কেউ হন, আমি তার জন্য নিন্দাভাজন। কিন্তু আমি এটুকু আপনাদের অ্যাসিওর করব যে যাতে আপনারা পরীক্ষার সময় একটিও ভুল জেনে না যান তা আমি নিশ্চিত করব। আমি পিডিএফ গুলো সমস্ত রেডি করছি, পিডিএফ গুলো আমি আজকালের মধ্যে দিয়ে দেব। আপনারা একদম পরীক্ষার সময় যখন যাবেন, যে 2-1টা ভুল এদিক ওদিক হয়েছে আমি সাধারণত গ্রুপে বলেছি, কিছু যদি মিস করেও গেছি আমরা অবশ্যই সেগুলো পিডিএফ এর মধ্যে আপনাদের দেব। তো এটুকু ধৈর্য, এটুকু একটু সহায়তা আপনাদের কাছ থেকে জরুরি। শেষ মুহূর্তে যেহেতু আমরা এটা করেছি, প্রচুর যে ভুল আছে তা না, একটা দুটো ভুল কখনো কখনো রয়ে গেছে, সেটা অনিচ্ছাকৃত। কিন্তু একটা ভুল মানে আমরা জানি আমাদের রেসপন্সিবিলিটি কতটা। একটা ভুল মানে একটা স্টুডেন্টের চাকরি পাওয়া না পাওয়া। সে যদি দুটো নাম্বারের জন্য চাকরি না পায় এবং সে যদি আমার কাছ থেকে ভুলটা জেনে যায়, তার সমস্ত পাপ আমার উপরে এসে পড়বে। তো আমি প্রচন্ড সচেতন আছি, আমি প্রচন্ড তার জন্য আহ সক্রিয় আছি যে যাতে আপনারা একটিও ভুল জেনে না যান। তো আমি পিডিএফ গুলো দেবো, আপনারা কাইন্ডলি একবার দেখে নেবেন। ঠিক আছে, বেশ, চলুন শুরু করা যাক আবার। হৃদযোগা ষষ্ঠী ভুল আপনারা করেন। যত তাড়াতাড়ি পারেন। হ্যাঁ, আমি অবশ্যই খুব শীঘ্রই দিচ্ছি। আমি মোটামুটি বহু রাত্রি জেগেছি আপনাদের সাথে সাথে, আপনারাও রাত্রি জাগরণ করছেন, আমিও রাত্রি জাগরণ করছি। আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি দেওয়ার। ঠিক আছে, একটা জিনিস কি, আপনারা তো অলরেডি আবার ওই ইয়েটা খুললে পেয়ে যাবেন, মানে যে মক টেস্টটা দিয়েছেন ওটা খুললেই সঠিক উত্তর ইত্যাদি পেয়ে যাবেন, কিন্তু স্টিল আমি আবার আহ, আহ, আপনাদেরকে পিডিএফ আমি দিয়ে দেবো, এটা নিশ্চিত করার জন্য যে আপনারা ঠিক শিখে যাচ্ছেন, আপনারা সাথে করে নিয়ে যাচ্ছেন না, যার জন্য আমি কখনো পাপ ভাজন হয়ে যাব। তো আমাকে নিজের জায়গা থেকে সঠিক থাকতে হবে, তার জন্য আমি অবশ্যই এগুলো যথাশীঘ্র দিয়ে দেবো। আর যারা আমার কাছে বারবার ওটা বলছেন যে ওই অশুদ্ধি সংশোধন, আমি অশুদ্ধি সংশোধন বলেছিলাম যে পানি নিয়মে যেটা আছে সেটাই ক্যাটাগরাইজ করে দেবো, মানে কোনগুলো শব্দরূপ ধাতুরূপে ভুল, কোনগুলো প্রত্যয়ে ভুল। তো যদি আমি বাই চান্স দিতে না পারি কোনো কারণে,
তো আপনারা একদম পানিনিয়মটাই দেখে যাবেন, কারণ আমি পানিনিয়মের বাইরে কিছু দিচ্ছিলাম না, ওটাই দিচ্ছিলাম। আমি চেষ্টা করব দেওয়ার, কিন্তু বাই চান্স যদি মিস করি আপনারা পানিনিয়ম দেখেই যাবেন। ঠিক স্যার আছে, এক্সামে কি ওই পানি নিয়ম থেকেই আসতে পারে? এইটা তো বড় কঠিন প্রশ্ন করলেন। আমি প্রথম দিন অশুদ্ধি সংশোধনের একটা ক্লাস নিয়েছিলাম, আপনি শুনবেন। আমি ওখানে বলেছিলাম যে এটা কেউ বলতে পারবে না কোথা থেকে আসবে, কারণ পুরো সিলেবাসের উপরেই অশুদ্ধি সংশোধন আছে। আপনি যেখানেই এটা যাবেন একটা কঠিন সমাজসাহিত্য বিজ্ঞান জায়গা, তত্ত্ব, হ্যাঁ, ফলে এটা একটা একটা তো কঠিন আপনার, জায়গা। হ্যাঁ, এবারে কি আপনাকে কিছু তো দেখে যেতে হবে, পরীক্ষা হুম, তো কিছু একটা সাজেশন করে যেতে হবে। আবার কি আপনি তো একটা তো ধারণা দরকার হয় মেইনলি, ওই ধারণাটা আপনি পানিনিয়মের ওই যতগুলো 112টা উদাহরণ আছে ওটা দেখলে আপনি ধারণাটা পেয়ে যাবেন। আর এই যে ক্লাসগুলো করলেন সেখান থেকেও আপনার ধারণা হয়ে যাবে। ঠিক আছে, আপনার যদি মনে হয় আপনি স্টিল লস্ট ফিল করছেন, আপনি আমার প্রথম ক্লাসটা অবশ্যই করে নেবেন। ঠিক আছে, বেশ। হুম, হৃদ যোগা ষষ্ঠী আমি এক একটা করে বলবো, বেশি সময় আমি পাবো না, কিন্তু আমি মেইন জিনিসটা বলে দিয়ে যাব যাতে আপনাদের ভুল না হয়। হৃদ যোগা ষষ্ঠী সবাই ভুল করে। সহ জলম পানম করোতি, হবে না। কেন হবে না? কারণ পানম এটা হচ্ছে কৃদন্ত পদ, এর কর্ম যে জল, এখানে ষষ্ঠী বিভক্তি হবে। ফলে সহ জলস্য পানম করোতি। রামঃ চলচ্চিত্রম দর্শনম করোতি হয় না, রামঃ চলচ্চিত্রস্য দর্শনম করোতি। এই জায়গাতে কিন্তু আপনারা ভুল করতেই পারেন এবং করবেন, ফলে এটা নিয়ে কিন্তু খুব সাবধান। দ্বিতীয় হচ্ছে ত্বয়ের সমস্যা, সমান ও কর্তৃকত্ব দেখতে হবে। যদি আমি বলি ভাত খেয়ে আমার জ্বর হলো, আপনি কিন্তু সেখানে অন্নম ভুক্তুয়া মম জ্বরঃ অভবৎ করতে পারবেন না, কারণ ত্বয়া প্রত্যয়ের নিয়ম হচ্ছে যে দুটো ক্রিয়া থাকবে সেই দুটো ক্রিয়ার কর্তা একজনই হতে পারে। এখানে দুটো ক্রিয়া আছে, খাওয়া এবং হওয়া। ঠিক আছে, খাচ্ছে কে, খাচ্ছে কে, খাচ্ছি আমি, আর হচ্ছে কি, হচ্ছে জ্বর। ফলে এখানে খাওয়ার কর্তা হলাম আমি, আমি খাচ্ছি, আর যেটা এখানে নেই উহ্য আছে। আর এই তো আছে মামা, সরি মামা, খাচ্ছি আমি, সেটা এখানে ডিরেক্ট বলা নেই। এখানে হচ্ছে কে জ্বর। সুতরাং লক্ষ্য করুন এখানে দুটো ক্রিয়ার কর্তা একজন নয়, আলাদা আলাদা। ভুজ ধাতুর কর্তা হচ্ছে অহম, আর ভূ ধাতুর কর্তা হচ্ছে জ্বর। ফলে এখানে আপনি ত্বয়া প্রত্যয় করতে পারবেন না। তাহলে এখানে কি করবেন, এখানে হেতুতে তৃতীয়া বা পঞ্চমী করে বেরিয়ে যাবেন। এখানে কি হবে, ভোজনাথ। যেই ভোজনা শব্দ বা ভোজনাথ হয়ে গেল, এটা কৃদন্ত হয়ে গেল, আগের নিয়ম কৃতযোগা ষষ্ঠী। এটা যেহেতু কৃদন্ত পদ, আপনারা জানেন যে যখনই কৃতপ্রত্যয় যোগে একটা পদ তৈরি হয় তাকে আমরা কৃদন্ত পদ বলি। তার যেটা কর্ম, ভোজনের কর্ম অন্ন, সেখানে ষষ্ঠী বিভক্তি হবে। ফলে কি হবে, অন্নস্য ভোজনাৎ মম জ্বরঃ অভবৎ। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সমান কর্তৃকত্বের জায়গাটা আপনাকে ভুল করিয়ে দিতে পারে। লিয়পের সংশয় হবেই। ঠিক আছে, কিভাবে হয় বোঝাই। যদি আমি বলি অগত, অগম্য, ঠিক আছে, রামঃ গৃহম অগম্য বিদ্যালয়ম গচ্ছতি। রাম বাড়ি না গিয়ে বিদ্যালয়ে যাচ্ছে। আপনারা মনে রাখবেন ধাতুর আগে আমি সূত্র বলছি না, নিয়ম বলছি। ধাতুর আগে যদি বা অন থাকে তাহলে লিয়প হবে না। ঠিক আছে, কারণ সমাসে আনাই পূর্বে ত্যোঁ লিয়প, নই থাকলে হবে না। ফলে এখানে আগত্বা হবে, আগম্য হবে, আগত্য হবে, কিন্তু থাকলে অগম্য হবে না, আগত্বা হবে। ঠিক আছে, ওখানে লিয়প করতে পারবেন না। রামঃ গৃহম আগত্বা বিদ্যালয়ম গচ্ছতি, কনফিউশনটা হয় কোথায়। রামঃ অনধীত্য ক্রীড়তি। স্যার এখানে তো অন রয়েছে, তাহলে কি করে এখানে লিয়প হলো, বা এটা তাহলে হবে না স্যার, তাহলে এখানে অনধিত্বা হবে, অনধিত্বা হবে না, হবে না। আসলে এখানে আগে অধীত্য হয়ে গেছে, অধিপূর্বক ইড় ধাতু লিয়প প্রত্যয় করে। ঠিক আছে, অধীত্য আগে হয়ে গেছে, তারপরে না অধীত্য অনধীত্য হয়েছে। ফলে লিয়পের জায়গায় আইদার দিয়ে লিয়প করে দিয়ে আপনাকে বোকা বানাবে, অগত অগম্য করে আপনাকে বোকা বানাবে, অথবা অনধিত্বা দিয়ে দেবে, কি বলবে এই দেখো এখানে তো অন আছে, নই আছে, ফলে এখানে লিয়প হবে না, ত্বয়া হবে। আপনি জানবেন যে এখানে আগেই লিয়প হয়ে গেছে, ঠিক আছে, তারপরে নই এসেছে, ফলে এখানে অনধিত্বা হবে না, এখানে অনধিত্য যেমন আছে ঠিকই আছে, লিয়পের জায়গায় আপনাকে বোকা বানাবে।
ত প্রত্যয় দিয়ে যখন অনুবাদ হবে তখন কর্তৃবাচ্যে অতীতকালে ত প্রত্যয় হয়, এটা দিয়ে আপনাকে বোকা বানাতে পারে। একটা তো জানেন কর্মবাচ্যে ভাববাচ্যে হয়, যেমন রামেণ গৃহম গতম, এখানে কর্মবাচ্যে ত প্রত্যয় হয়েছে, ঠিক আছে, রামেণ গৃহম গতম, কিন্তু রামঃ গৃহম গতঃ এটাও হতে পারে। আপনি জানেন রামঃ গৃহম কোথায় গেল, রামঃ গৃহম গতঃ এমনটাও হতে পারে। কেন স্যার এখানে গতঃ এখানে কর্তৃবাচ্যে হলো? কারণ আপনারা জানেন যে গতি বুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্মক অকর্মকানাম ও সরি গত্যর্থা কর্মক বলে যে সূত্রটা আছে ওটা দিয়ে হবে, ঠিক আছে। গত্যর্থা কর্মক গমনার্থক ধাতু, অকর্মক ধাতু, তারপর শ্লীষ স্থা ইত্যাদি যে ধাতুগুলো আছে ওই ধাতুগুলো কি হবে, এই ধাতুগুলো দিয়ে কর্তৃবাচ্যে ত প্রত্যয় হয় অতীতকাল বোঝাতে। ফলে রামঃ গৃহম গতম হবে না, রামঃ গৃহম গতঃ, অথবা রামেণ গৃহম গতম মানে এটা কর্মবাচ্যে হয়েছে, রামেণ গৃহম গতম মানে এটা কর্মবাচ্যে হয়েছে, দেখুন কর্তায় তৃতীয়া আছে, কিন্তু রামঃ এখানে কর্তায় প্রথমা আছে, ফলে এটা কর্তৃবাচ্যে হয়েছে। ফলে এখানে যে ত প্রত্যয়ান্ত যে শব্দটা সেটা কর্তা অনুসারে হবে। মনে রাখবেন কর্মবাচ্যে যদি আপনার ত প্রত্যয় হয় সেটা কর্মের বিশেষণ হয়, কর্তৃবাচ্যে যদি ত প্রত্যয় হয় ওটা কর্তার বিশেষণ হয়। আপনাকে বোকা বানাবে কিভাবে, রামেণ গ্রন্থঃ পঠিতঃ, এই গ্রন্থঃ পঠিতম এরকম দিতে পারে, আপনাকে করতে হবে রামেণ গ্রন্থঃ পঠিতঃ, বা রামঃ গৃহম গতম আপনাকে করতে হবে রামঃ গৃহম গতঃ। বুঝতে হবে কোথায় কর্মবাচ্যে ভাববাচ্যে ত প্রত্যয় হচ্ছে আর কোথায় কর্তৃবাচ্যে ত প্রত্যয় হচ্ছে। এই দুটো জায়গা আমি জানি অনেকের কঠিন লাগছে, যারা এখনো ব্যাকরণটা ভালো করে পড়েননি তাদের কঠিন লাগছে, তো আপনারা এই জায়গাগুলো দেখে নেবেন। আমি তো ছোট সূত্রগুলো বলে দিয়ে যাচ্ছি, ওই জায়গাগুলো দেখে নেবেন, ঠিক আছে। বেশ, রুচ ধাতুর প্রয়োগে চতুর্থী, এটা তো সবাই জানেন যে আমি এটা খুব মজা করে বলি যে আমার সিনেমা ভালো লাগে, এটাকে যদি রুচ ধাতুর প্রয়োগে করেন আগে আগে ঘুরিয়ে নেবেন, কি লিখবেন যে সিনেমা আমার রুচিকর হয়, তাহলে অনুবাদ করতে সুবিধা হবে। তখন কি হবে, চলচ্চিত্রম মহ্যম রোচতে। বলে কেন মহ্যম হলো, বলা হচ্ছে রুচ ধাতুর প্রয়োগে, যদি রুচ ধাতুর প্রয়োগ হয় তাহলে যে খুশি হয়, যে প্রিয়মান, সেখানে চতুর্থী বিভক্তি হয়। ফলে এখানে কোথায় চতুর্থী বিভক্তি হবে, আমি খুশি হচ্ছি, আমার আহম আসমাত শব্দে চতুর্থী বিভক্তি হবে। ফলে কি হলো এখানে যে চলচ্চিত্রম মহ্যম রোচতে, এটা আপনারা জানেন, ফলে এটা নিয়ে আমি বেশি সময় নেব না। নিজন্তের প্রযোজ্য কর্তা কর্ম, কখনো কখনো প্রযোজ্য কর্তা কর্ম হয়ে যায় কিছু কিছু জায়গাতে। ওই যেটা আমি বললাম ওই গতিবুদ্ধি প্রত্যবসানার্থ শব্দ কর্মক অকর্মকানা মণিকর্তা সাণু, এই যে সূত্রটা আছে ওটা দিয়ে প্রযোজ্য কর্তা কর্ম হয়ে যায়। যেমন যদি আমি বলি মাতা পুত্রম চন্দ্রম দর্শয়তি, ঠিক আছে, এটা ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। কিন্তু যদি বলি মাতা পুত্রম অন্নম খাদয়তি, এটা ভুল আছে। আপনারা জানেন এই নিয়মগুলো দেখবেন, নিজন্তের নিয়মগুলো দেখবেন, ওখানে আছে আদি খাদ্যর না, খাদ ধাতু যদি থাকে তার প্রযোজ্য কর্তা কর্ম হয়ে যাবে না। স্যার এই কি প্রযোজ্য প্রযোজ্য বলে যাচ্ছেন, বুঝতেই পারছি না, মাথার 100 কিলোমিটার উপর দিয়ে যাচ্ছে। বলছি, ধরুন আমি খাচ্ছি, মা খাচ্ছে, তাহলে মা খাচ্ছে এখানে মা হচ্ছে কর্তা, কিন্তু মা শিশুকে খাওয়াচ্ছে এমনটা যদি হয় তাহলে এখানে খাওয়ানো হচ্ছে ক্রিয়া, মাও কর্তা শিশুও কর্তা, মা হচ্ছে প্রযোজক কর্তা, ও খাওয়াচ্ছে প্রযোজক, শিশুকে খেতে প্রযুক্ত করছে, আর শিশু হচ্ছে প্রযোজ্য কর্তা, যাকে কাজটা করানো হচ্ছে সে হচ্ছে প্রযোজ্য কর্তা। কিছু কিছু জায়গায় এই প্রযোজ্য কর্তা কর্ম হয়ে যায়, আর যদি প্রযোজ্য কর্তার কর্মের কোনো নিয়ম না থাকে তাহলে প্রযোজ্য কর্তা অনুক্ত কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। ফলে এই খাদ ধাতুর ক্ষেত্রে কি হয়, প্রযোজ্য কর্তা কর্ম হয় না, ফলে মাতা পুত্রম অন্নম খাদয়তি হবে না, মাতা পুত্রেণ অন্নম খাদয়তি। ফলে নিজন্তের প্রযোজ্য কর্তা কোথায় কর্ম হয় সেই গতিবুদ্ধি প্রত্যবসানার্থ সূত্রটি আপনাদের দেখতে হবে। অকথিতম চ, অকথিতম চতে কিরকম দেয়, যে ধরুন এরকম দিল যে মানবকঃ পন্থানম পৃচ্ছতি, এতে অসুবিধা কি আছে, মানব সরি সরি মানবকম পন্থানম পৃচ্ছতি, পথিকঃ মানবকম পন্থানম পৃচ্ছতি।
দাঁড়ান লিখি। এইবারে প্রশ্ন হচ্ছে, এখানে পন্থানামে জাত কর্ম এ মুখ্য কর্ম, আর মানবাকামে গৌণ কর্ম এ আসলে ছিল হচ্ছে অপাদান কারক, মানবাকাত। ঠিক আছে, কিন্তু অপাদানের অবিবক্ষা করে এখানে অকথিতঞ্চ সূত্রে এখানে কর্মকারক করা হয়েছে, তারপর অনুক্ত কর্মে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এইবারে বিষয়টা হচ্ছে, যদি কখনো বলে মানবাকাম, এখানে আসলে কি বিভক্তি ছিল, আপনাকে জানতে হবে যে এখানে আসলে অপাদান কারক ছিল, পঞ্চমী বিভক্তি হতো, কিন্তু পঞ্চমী অপাদানের অবিবক্ষা বশত এখানে কি হয়েছে, এখানে কর্ম হয়েছে। ফলে এই জায়গাগুলো সাবধান হতে হবে। সম্প্রদানে চতুর্থীতে ভুরি ভুরি ভুল হবে। কিভাবে ভুল হবে বুঝিয়ে দিই। থাকবে যে শিক্ষক ছাত্রদের বইগুলি দিচ্ছেন, এইবারে আপনার তো মাথায় এর আর দের দেখলে ষষ্ঠীর বাই আছে, আপনি কি করবেন, শিক্ষাকাহ, দেখুন এগুলো করবেন আমি জানি, ছাত্রাণাম পুস্তকানি ইয়াচ্ছতি। স্যার ঠিকই আছে একদম, ছাত্রদের বইগুলি দিচ্ছেন। আরে না, এখানে দেওয়া ক্রিয়া আছে, যে নিচ্ছে সে হচ্ছে সম্প্রদান, ছাত্ররা হচ্ছে সম্প্রদান। এর আর দের থাকলে অন্ধের মতো ষষ্ঠী বসাবেন না, এখানে চতুর্থী হবে, অনেক ছাত্র চতুর্থী বহুবচন হবে। শিক্ষাকাহ ছাত্রেভ্য পুস্তকানি ইয়াচ্ছতি, যখনই দিচ্ছেন আসবে অ্যালার্ট হয়ে যাবেন, যাতে সম্প্রদানের চতুর্থীতে আপনাকে বোকা বানাতে না পারে। ঠিক আছে, বেশ। এবারে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে যদি দ্বিকর্মক ক্রিয়া থাকে, সেখানে নিয়ম জানতে হয়। যে বলা আছে না, গৌণে কর্মণি দুইস্যাদে, আমি ওটাই লিখে দিচ্ছি, মনে রাখবেন তাহলেই হবে। গৌণে কর্মণি দুইস্যাদে প্রধানে নিহ্রি কৃষ্ণহাম। ঠিক আছে, কোথায় বাচ্য পরিবর্তন যদি হয় তাহলে কোথায় প্রথমা হবে, বলা হচ্ছে দুহ প্রভৃতি 12টা ধাতুর গৌণ কর্মে প্রথমা হবে, আর নি হ্রি কৃষ এবং বাহ এদের মুখ্য কর্মে প্রথমা হবে। স্যার এটা কোথায় পাবো, বাচ্য পরিবর্তনের যে স্টাডি মেটেরিয়াল দিয়েছি সেখানে এই জিনিসটা দেখে নেবেন, বিস্তারিত লেখা আছে, স্টাডি মেটেরিয়াল গুগল ক্লাসরুমে দেওয়া আছে। ঠিক আছে, বিধেয় বিশেষণ আজকে বললাম, বিশেষ্য বিশেষণও বললাম, সংখ্যাও বললাম, ধাতুরূপ লকার তাদের প্রয়োগ আপনারা জানেন। আর অকর্মক ধাতুর সেটাতে বোকা কিভাবে বানাবে, এটা আমি খুব সহজে বোকা বানাতে পারি। ঠিক আছে, যদি বলি যে শিক্ষিকা আনন্দিতম ভবতি, আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, শিক্ষিকা আনন্দিত হলো, আনন্দিত নপুংসক লিঙ্গেই হবে, কারণ কি হলো, আনন্দিত হলো। হবে না তো, কেন হবে না, কারণ ভূ ধাতু তো অকর্মক ধাতু, ওর তো কর্মই হয় না। ফলে এখানে আনন্দিত এটা শিক্ষিকার বিশেষণ, ফলে এখানে কি হবে, শিক্ষিকা আনন্দিতা ভবতি। ঠিক আছে, একই রকম আরেকটা ভুল করায়, সেটা হচ্ছে বালকঃ কন্দুকম ক্রীড়তি। এইবারে ক্রীড় ধাতু কিন্তু অকর্মক ধাতু, আপনারা অনেকেই জানেন না, ক্রীড় ধাতু অকর্মক ধাতু। লজ্জা সত্তা স্থিতি জাগরণম বৃদ্ধি ক্ষয় ভয় জীবিত মরণম, আচ্ছা না, শয়ন ক্রীড়া রুচি তৃপ্ত্যর্থা ধাতবে এতে কর্মণি নোক্তা, ক্রীড় ধাতু অকর্মক ধাতু, তাহলে কন্দুকম ক্রীড়তি কি করে হয়। ঠিক আছে, ফলে এখানে কি করতে হবে, কান্দুকেন ক্রীড়তি, বালকঃ কান্দুকেন ক্রীড়তি, এরকম অকর্মক ধাতুর ক্ষেত্রেও আপনাকে বোকা বানাতে পারে। ফলে অনুবাদের জায়গাতে আমি মোটামুটি বাসে আস্তে আস্তে এগুলো ভেবেছি যে এই জায়গাগুলোতে যদি বোকা বানানো থাকে। এবারে শব্দরূপ ধাতুরূপ আমি অশুদ্ধি সংশোধনের শব্দরূপ ধাতুরূপ এগুলো বলেছি, ওগুলো আমি আজকে আর রিপিট করলাম না। স্পেসিফিক যে জায়গাগুলোতে আপনাকে বোকা বানানো যেতে পারে, স্যার এরকম কঠিন প্রশ্ন কি এসএসসি তে আসবে না, অবশ্যই আসবে না, নাও আসতে পারে, আর আসতেও পারে, কারণ কি এগুলো সবগুলোই সিলেবাসে আছে। ফলে অ্যালার্ট থাকা ভালো। যেহেতু দেখুন বিষয়টা হচ্ছে, যদি আপনাকে বলে দেওয়া হয় যে নর্দমার জল খেলে পেট খারাপ হয়, তাহলে আপনি জানলেন যে নর্দমার জল খেলে পেট খারাপ হয়, আপনি খাবেন না। মানে আপনাকে যদি আমি আঙুল দিয়ে দেখিয়ে দিই যে এই এই জায়গাগুলোতে কিন্তু একটু সাবধান থাকবেন, অসুবিধা এই সব জায়গাতে কখনো কখনো আপনারা অসুবিধা অনুভব করতে পারেন। ঠিক আছে, তো সেই হিসেবে জায়গাগুলো জাস্ট চোখের সামনে রেখে দেওয়া। আমি বলছি না সবের থেকে আসবে, কিন্তু আমি যদি বলছি আসে যদি, এর থেকেই আপনি অধিকাংশ পাবেন। ঠিক আছে, বেশ অনেকটা দীর্ঘায়িত করে ফেললাম, আপনারা একটু স্যার খেয়ে দিয়ে নিন, তারপরে আমরা মক টেস্ট শুরু করব। হ্যাঁ বলুন, কে বলছিলেন, টুটুন বলুন। হ্যাঁ স্যার, বলছি 2 নম্বরে যে তোয়া প্রত্যয়ের সমস্যা লিখেছেন, অন্যস্য ভোজনার্থ, তো ভোজনার্থ হবে না, মনে হচ্ছে ভোজনায় হবে কি? না,
ভাত খেয়ে আমার জ্বর হয়েছে, ভাত খাওয়ার কারণে আমার জ্বর হয়েছে, ওখানে হেতুতে পঞ্চমী আছে, আপনি তৃতীয়াও করতে পারেন। ঠিক আছে টুটুন? স্যার আরো বলুন, বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি কি বলেছি? ভাত খেয়ে আমার জ্বর হলো, তাই তো টুটুন? হুম। ঠিক আছে, হ্যাঁ ভাত খেয়ে মানে কি? ভাত খাওয়ার কারণে আমার জ্বর হলো। হ্যাঁ তাহলে ভোজনটা এখানে কারণ, হেতু, হেতুতে কি হয়? হ্যাঁ। তৃতীয়া বা পঞ্চমী। ফলে আমি ভোজনে না করতে পারি বা ভোজনাৎ করতে পারি, তাই তো টুটুন? আচ্ছা, ওর আমি এখনো যেখানে যায় ভোজে নাই করি। কি করে হবে? ভোজন, ও, নিমিত্ত আর হেতু গুলিয়েছে মেয়ের। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, শান্ত হও শান্ত হও, বলছি। দেখো, হেতু আর নিমিত্ত দুটো আলাদা জিনিস। আচ্ছা, তুমি এখন চাকরি পেয়ে গেছো টুটুন? না স্যার। না, না স্যার। তুমি চাকরির জন্য পড়ছো, তাহলে এই মুহূর্তে তোমার কাছে চাকরি এভেলেবেল না। চাকরি পরে না। এভেলেবেল, পরে হবে, এখন আমার কাছে নেই। ফলে চাকরিটা হুম। হচ্ছে নিমিত্ত। আমি যদি বলি তুমি চাকরির জন্য পড়ছো, এখানে চাকরিটা নিমিত্ত, কারণ এই মুহূর্তে চাকরিটা উপস্থিত নেই। ঠিক আছে, বোঝা গেছে? হুম। হুম। এইবারে আমি যদি বলি আমি আনন্দে হাসছি, তার মানে কি আমার এখন আনন্দ হয়নি, আগামীকালে গিয়ে আনন্দ হবে না, আমার এই মুহূর্তে আনন্দ আছে। আমি আনন্দের জন্য হাসছি, এখানে জন্যটা আসলে হেতু, এই মুহূর্তে ওটা এভেলেবেল রয়েছে। ঠিক আছে, তাই ওটা হচ্ছে হেতু। হুম। যদি জিনিসটা এভেলেবেল থাকে তখন ওটা হেতু, আর যদি এভেলেবেল না থাকে পরে গিয়ে হবে, তখন ওটা হচ্ছে নিমিত্ত। আমি স্নানের জন্য জল আনতে যাচ্ছি, তুমি জল আনতে যাচ্ছ, এখন কি তোমার স্নান হয়ে গেছে টুটুন? না, হয়নি, না, স্নান পরে জল হবে। আনতে পারবো। ফলে এখন স্নানটা হচ্ছে নিমিত্ত। কিন্তু তুমি দুঃখে কাঁদছো, দুঃখ পরে হবে, তাই এই বেলা কেঁদে নিচ্ছ, এমনটা তো হয় না। না, আমি একটু অ্যাডভান্স কেঁদে নিলাম, পরে আবার কাঁদবো, তখন সময় সুযোগ না থাকতে পারে, এখনই কেঁদে নিলাম, ওরকম তো হয় না। এই মুহূর্তে যদি দুঃখ থাকে তবে আমি কাঁদছি। ফলে হেতু ওই কাজটা যখন হয় তখন উপস্থিত থাকে, আর নিমিত্ত উপস্থিত থাকে না। এইবারে বলো, আমার ভোজনের আমার জ্বর কখন হয়েছে? পরে ভোজন হবে তবে গিয়ে জ্বর হবে না, অলরেডি আমার ভোজন হয়ে গেছে তার জন্যই জ্বর হয়েছে। তাহলে এটা হেতু হবে না নিমিত্ত হবে? এবারে টুটুন তুমিই বলো, কোথায় গেল মেয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার, আছে হেতু। হ্যাঁ, এটা হেতু হবে, কারণ এই মুহূর্তে এভেলেবেল আছে, হুম। ভোজন হয়ে গেছে, ফলে এটা হেতু হবে। এবারে বোঝা গেছে হেতু আর নিমিত্তকে আলাদা করতে পারা যাবে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বেশ বেশ। শুভেন্দু, শুভেন্দু রেজেন্ট করেছে, শুভেন্দু দা বলো। হ্যাঁ স্যার, বলছি এই লপের সংশয়ের জায়গাটা যদি একবার একটু বলে দেন ভালো হয়। হ্যাঁ দেখো, সূত্র কি আছে? সমাসে আনাই পূর্বে তো লিয়াপ। ঠিক আছে, এইবারে যদি নাই পূর্ব থাকে তাহলে তুমি লিয়াপ করতে পারবে না। স্টুডেন্টদেরকে বোকা বানাবে কি করে? ওরা দিয়ে দেবে অগত অগম্য। রামহ গৃহম অগম্য বিদ্যালয়ম গচ্ছতি, স্টুডেন্টকে জানতে হবে যে ওখানে নাই আছে, ফলে ওখানে অগম্য হবে না, ওখানে অগত্যা হবে। এটা গেল প্রথম ধরনের ভুল। দ্বিতীয় ধরনের ভুল, অনধিত্বা দিয়ে দিল, বলে এই তো নাই রয়েছে, তাহলে তো অনধিত্বা ঠিকই আছে না, আগে অধিত্য লিয়াপ প্রত্যয় করে অধিত্য হয়ে গেছে। ঠিক আছে, তারপরে নাই যুক্ত হচ্ছে, না অধিত্য অনধিত্য। মানে ফলে অনেক সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, ফলে লোকে ওই নইটা দেখে ভাবে না তাহলে ঠিকই আছে অনধিত্বা, কিন্তু অনধিত্বা নয়, ও আগে অধিত্য হয়ে বসে আছে, তারপরে নাই যুক্ত হয়েছে। ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম জানো তো? ব্যাপারটা হচ্ছে যে, কিভাবে বলি উদাহরণ দিয়ে? বেশ, ধরো ধরো আহ উম বিষয়টা হচ্ছে এই, বিষয়টা হচ্ছে এই যে, না ঠিক আছে, অন্যদিকে চলে যাচ্ছে, থাক, মোটামুটি বুঝে নাও জিনিসটা। হ্যাঁ, যে বুঝতে পারছি। আগে যদি, আগে তোমার লিয়ব যদি হয়ে থাকে, হ্যাঁ, তাহলে আরো তারপরে নাই এলে কিছু এসে যায় না। কাজ করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঠিক যেমন, আছে। হ্যাঁ এইবারে মনে পড়েছে একটা ভালো উদাহরণ। দেখবে মেয়েদেরকে যদি বলে মেয়েরা যে আমি একটু পুরী ঘুরতে যাচ্ছি বন্ধুদের সাথে, বলে না না যাস না, ঠিক আছে আগে বিয়ে হোক তারপরে যাবি। তো এইবারে বিষয় হচ্ছে কি, যে আপনি দেখছেন যে অন, এ হচ্ছে বন্ধু, ও রয়েছে, কি ব্যাপার অন রয়েছে, বলে না আগে ওর বিয়ে হয়ে গেছে, অধিত্য, আগে লিয়প প্রত্যয় হয়ে গেছে, লিয়প প্রত্যয় হচ্ছে এখানে বিয়ে হওয়া, আগে লিয়প প্রত্যয় হয়ে গেছে, তারপরে অন এসেছে, ফলে এখন বাবা মা কিছু বলছে না। ঠিক আছে, যদি একা শুধু অন থাকতো আর পরে লিয়প না থাকতো, বিয়েটা না হতো, বাবা মা বারণ করতো, না বাবু এখানে লিয়প করিস না, মানে অনর সাথে আছে এখানে লিয়প হবে না, এখানে তোয়া করতে হবে। ঠিক আছে, তো মোটামুটি এরকম ভাবে ভাবতে পারেন। আমি গল্পগুলো বলি এই কারণে যাতে চট করে মাথায় ওটা থেকে যায়, চট করে যাতে মাথা থেকে না বেরোয়।
স্যার এতগুলো অনুবাদের ক্লাসে এটা আজকে নতুন শিখলাম, আমি এটা জানতাম না। না না না, অনেক আছে অনেক আছে এরকম। আমি আসলে কি অনুবাদের সংশয়ের জায়গাগুলো ওরা যাতে এক নজরে চোখের সামনে রাখতে পারে সেটা আমি একটা করে দিলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সালমা বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে ওই অশুদ্ধ সংশোধনে ওখানে কি হুম, অব্যয় থেকে প্রশ্ন আসতে পারে তো? অবশ্যই আসতে পারে। বয়ম প্রাতে গচ্ছামহ প্রাতঃ হবে, নক্তে নিদ্রাম গচ্ছামহ নক্তম হবে। ঠিক আছে, আবার কি দিল হচ্ছে উপরি দিয়ে হয়তো দ্বিতীয়া দিয়ে দিল, আহম গৃহম উপরি আসমি, আপনি ভাববেন হ্যাঁ ঠিকই আছে বাড়ির উপরে আছে, ভাববেন উপরি যোগে বোধ হয় দ্বিতীয়া হয়, কিন্তু ওখানে হবে না, উপরি যোগে ষষ্ঠী হয়, গৃহস্য উপরি হবে। এইরকম যেগুলো প্রভাবী অপ্রভাবী সেগুলো দিয়ে একটু খেলবে ওরা। ঠিক আছে স্যার। মমতা নাইয়া, মমতা বলো। হ্যাঁ স্যার তুমি দুটো আশেপাশে দুটো ফোন আছে হয়তো, সেই কারণে হ্যাঁ ইকো হচ্ছে। হ্যাঁ, স্যার বলছি যে অশুদ্ধি সংশোধনে হুম। পাণিনি বই একটা আছে, সম্পদে বিপদে চ ভগবানং স্মর। সম্পদি বিপদি চ ভগবন্তম স্মর। সম্পদ শব্দ বিপদ শব্দ সপ্তমী এক বচনে, সম্পদে হয় না, সম্পদি বিপদি, ভগবানম হয় না, ভগবত শব্দ দ্বিতীয় এক বচন, ভগবন্তম হয়। স্যার স্যার বলছি স্মরটা কি স্মরতু হবে না স্মর হবে? স্মরটা স্মরতু, না ভবান আছে কি? না না স্যার ভগবানং আছে। না না, ভবান বলে কিছু আছে কোথাও? না 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 স্যার নেই। তাহলে অসুবিধার কি আছে? ঠিক আছে ত্বম স্যার, তার ত্বম মানে স্মর হবে। স্মর হবে তো স্যার? স্মরও হবে, ত্বম স্মর। আর না হলে আচ্ছা ভবান থাকলে ভবান স্মরতু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এইটাই বুঝতে পারছিলাম না। হ্যাঁ। ঠিক আছে স্যার, আর ধন্যবাদ। দেবনাথ। হ্যাঁ নমস্কার। আর দেবনাথ। স্যার বলছি, আপনি হ্যাঁ যে ভোজনাতে পঞ্চমী করলেন হ্যাঁ। ওই জায়গাতে বিভাষা গুণে অস্ত্রিয়াম এই সূত্রের প্রয়োগ হয়েছে। হুম, ঠিক ঠিক ঠিকই তাহলে বলেছেন। হ্যাঁ, ভোজনটা কি গুণের মধ্যে পড়ছে? না না, দেখুন এখানে দেখবেন না, ঠিক আছে, ওখানে প্রচুর ব্যত্যয় আছে। ঠিক আছে, যেখানে হেতু আছে আপনি নিশ্চিন্তে সেখানে তৃতীয়া বা পঞ্চমী করতে পারেন। ঠিক আছে। ওখানে যে তাহলে কন্ডিশনটা বলেছে ষষ্ঠীও করা যায় স্যার, হেতুতে হ্যাঁ হ্যাঁ করা যায়। ষষ্ঠী হেতুর প্রয়োগে মানে হেতু আছে, না, হেতু হেতু শব্দ থাকলে তখন তখন ভোজনাস্য হেতোহ করতে হবে, তখন হেতু শব্দ ষষ্ঠী হেতু প্রয়োগে কি বলছে, হেতু শব্দ যদি থাকে তখন যার কারণে হচ্ছে সেখানে ষষ্ঠী হবে। সহ অন্নস্য হেতোহ বসতি আছে না, হ্যাঁ হ্যাঁ হুম, ওটা স্যার আলাদা। এখানে ভোজনার থেকে ভোজনেনটা করাটা সেফ হচ্ছে না, বেশি সেফ তাই হচ্ছে। করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভোজনাথ প্রয়োগ হয়, আপনি নিশ্চিন্ত থাকুন। আচ্ছা ঠিক আছে, হুম, থ্যাংক ইউ। একদম। অঞ্জুশ্রী বলো। স্যার এটা ওই আগের দিনেরই একটা স্যার, ওই অব্যয় সম্বন্ধী একটা বলেছিলেন না, যে ওই পিতরমতে ওই সম্বোধনে প্রথমা, এটা একটু বলুন না স্যার একবার। পিতা রমতে, হ্যাঁ। ও তো পিতার রমতে। এবারে দেখো, আর তুমি সূত্র নিয়ে যদি যাও তাহলে রো রি, র এর পরে আরেকটা র থাকলে আগের র লোপ পেয়ে যায়, দিয়ে পিতা রমতে হবে, তারপরে ঢ্র এটাই স্যার লোপে জিজ্ঞাসা পূর্বস্য। করছিলাম, যে কোনো রকারান্ত শব্দ সম্বোধনে প্রথমা হলে তখন কি এই নিয়মটা হবে? হ্যাঁ, তারপরে আচ্ছা। তারপরে তারপরে দেখো না, তারপরে ঢ্র লোপে পূর্বস্য দীর্ঘ ণঃ, ওই সূত্র দিয়ে হ্যাঁ, ওই আগের অন দীর্ঘ হয়ে যাবে, দিয়ে পিতা রমতে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে স্যার। হুম। শর্মিলা বলো, এবারে সংক্ষেপ করো। হ্যাঁ শর্মিলা স্যার, বলো। স্যার বলছি পানি নিয়মে না একটা অশুদ্ধি সংশোধন আছে, এটা না আমি না বুঝতে পারছি না কি হচ্ছে ঠিক। বলো বলো কোনটা মানে বলো। আমি অশুদ্ধি বাক্যটা বলছি, হ্যাঁ স্যার। তাই বলো, হ্যাঁ। অরণ্যে লুপ্ত অকার আছে, হুম। অধীত বস্তু যতয় ইচ্ছন্তি। স্যার এটা একটু বলুন না। অরণ্যে অধীত বস্তুম। হ্যাঁ, অধীত যতয় ইচ্ছন্তি, অধীত যেটা আছে না ওটা অরণ্যের পরে লুপ্ত অকার আছে, হ্যাঁ। বস্তুম প্রথমত হয় না, বস্তু শব্দ নপুংসকলিঙ্গ বস্তু হবে। ঠিক আছে, আর ইয়াতায়াহ ইচ্ছান্তি তো ঠিকই লাগছে আমার। ওখানে কি না, দিয়েছে? এখানে এখানে শুদ্ধটা দিচ্ছে না, হুম। অরণ্য মথিত বস্তু ও, যদি ন ইচ্ছন্তি। দাঁড়াও, তুমি আমাকে ইয়েটা বলো, আমি একবার দেখি সব ইয়েটা কি আছে, একবার চোখে দেখি নিজে কি কোথায়। বলবো স্যার, কত বলুন। কত নম্বর পেজ বলো তো আমাকে একটু।
চট করে পেয়ে এইটা না স্যার সেই এই 10 মানে সেই যেখানে ওই প্রশ্নগুলো সমাধান দেওয়া হয়েছে ওই সালের প্রশ্নগুলো, সেখানে স্যার 10 নম্বর পেজ লাস্টের দিকে একদম দাঁড়াও, দেখি, পানিনিয়মের শেষ। 1 সেকেন্ড, 10 নম্বর পেজে গিয়ে দেখি। 10 নম্বর পেজটা কোথায় গেল? 525 পেজ, দেখছি, 525 পেজে আছে হায়ার সেকেন্ডারির যে কোশ্চেন দেওয়া আছে স্যার ওখানে। দেখছি 10 নম্বরে গিয়ে দেখছি। দাঁড়ান দেখি, একটু দাঁড়ান। 10 নম্বরে গেছি এবং আমি ওখানে দেখছি অরণ্যে অধিবস্তুম। হ্যাঁ, এখানে দেখুন অধিবস্তুম মানে ওই জন্য বললাম না, অধিবস্তুম মানে হচ্ছে থাকার জন্য, এটা অধিপূর্বক বস ধাতু। ঠিক আছে, অধিত নেই, আপনি অধিত বলেছিলেন, অথবা আমি ভুল শুনেছিলাম। ঠিক আছে, তো অরণ্যে অধিবস্তুম যতয়ঃ ইচ্ছন্তি, এবারে আছে না উপান মধ্যম বসহ, ঠিক আছে, হ্যাঁ, ওইটা দিয়ে এখানে দ্বিতীয়া হয়ে যাবে অরণ্যম অধিবস্তুম যতয়ঃ ইচ্ছন্তি। এবার যতি না ইচ্ছন্তি করেছে, এটা ভুল দিয়েছে, টাইপিং মিস্টেক। যতয়ঃ ইচ্ছন্তি হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যতি শব্দ তো যতিহি না, যতি নাহ হবে না, যতয়ঃই হবে। অরণ্যম অধিবস্তুম যতয়ঃ ইচ্ছন্তি, এখানে ভুল আছে, যতি না ইচ্ছন্তি ভুল আছে। এটা কোন শব্দরূপ হচ্ছে যত, এটা যে দিচ্ছে এটা যতি কি শব্দ শব্দ? মুনি শব্দের মতো, যতি শব্দ মুনি শব্দের মতো। আচ্ছা স্যার। এখানে কি উপনাদ্যাং বসা হবে না অধিসিং ঠাসাং কর্ম হবে? অধিসিম স্থাসাম কি করে হবে? বস ধাতু আছে তো। এটা উপাদান বসাই হবে স্যার। হ্যাঁ, অধিপূর্বক বস ধাতু আছে না। হ্যাঁ, বেশ বেশ বেশ, যাক, ঠিক আছে, আমাদের সবার রাত্রি জাগরণ সফল হোক। আমরা পরিশ্রম করছি, আপনারা পরিশ্রম করছেন, খুব ভালো ভালো যেন খবর পাই, খুব পরিশ্রম করুন। দেখুন, আশেপাশে কোনো সংবাদে কান দেবেন না। অলরেডি শর্মিলা আমাকে ফোন করেছে, বলছে স্যার কাট অফ সহ ইয়েতে ইন্টারভিউতে ডাকবে, মানে যে 10 নাম্বার আছে, অত ভাববে কেন, যখন হবে দেখা যাবে, তুমি আগে পরীক্ষাটা তো ভালো করে দাও। ডাকার লোক যারা তারা ডাকবে না ডাকবে, নান অফ ইউর বিজনেস। তুমি তোমার পরীক্ষাটা 100% দেবে, কোনো কিছু ভাববে না। আর তুমি কেন ভাবছো যে এটাই তোমার একবারই সবার হয়ে যাবে? সবার তো হবে না, কেউ কেউ আছে যাদের হবে না, তো তারা কি মানে আর চেষ্টা করবে না? এরপরে বিপিএসসি আছে, আরো কত পরীক্ষা আছে, সব দিতে হবে, আবার এসএসসি হবে, আবার কোর্টে ঝাড় খেয়ে আবার এসএসসি নেবে, তখন আবার পরীক্ষা দিতে হবে। নিজেকে একদম পুরো রেডি করে রাখো, ঠিক আছে? তো এই সব যা ক্লাস দেখছো তোমরা, যা মক টেস্ট আছে, থাকবে তোমাদের জন্য, কোনো কিছুই তুলে নেওয়া হবে না, কারণ আমাদের তো এটা বিজনেস নয়। সব থাকবে তোমাদের জন্য, আজ থাকবে, পরেও থাকবে, যখন ইচ্ছে তোমরা এসে এই পিডিএফ গুলো দেখে মক টেস্ট গুলো নিজেরা বাড়িতে দিতে পারবে, চিন্তা করো না। কিন্তু নিজেকে একদম তৈরি রাখো, নিজেকে একদম তৈরি রাখো। বেশ, ঠিক আছে, আর দেরি করছি না, ক্লাস এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি স্যার। এই যে চন্দন লিখেছে ডোমিসাইল লাগু করে দিচ্ছে, 10টা পোস্ট